করবেন। আমরা পারমিশন দিলে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি জোনায়েদ হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে পারমিশন দিছি। আপনি প্লিজ আনমিউট করে কোশ্চেন করতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি ভাই। ভাইয়া আমার কোশ্চেনটা আসলে টেকনিক্যাল। আমার কোশ্চেনটা ছিল যে প্র্যাকটিস এক্সাম গুলোতে আজকে খেয়াল করলাম যে সবগুলোতে লেখা দেখলাম যে ডেট এন্ড টাইম এন্ড ডেট ধরেন 14 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত, মানে সবগুলোই দেখলাম 31 আগস্ট পর্যন্ত। মানে কি 31 আগস্টের পর কি ভাইয়া এই প্র্যাকটিস এক্সাম গুলো এগুলো সব মানে মুছে যাবে নাকি থাকবে ভাইয়া? এইটা আসলে এইটা ডিপেন্ড করে আমার সার্ভারের জায়গার উপরে, লোডের উপরে, বুঝছেন? তবে ওইটুকু সময় পর্যন্ত মাস্ট বি থাকবে। এর পরবর্তীতে আমরা চেষ্টা করব আরো কিছুদিন এক্সটেনশন করার জন্য। আমরা চেষ্টা করব আপনাদের কোর্সটা শেষ হওয়ার অ্যাটলিস্ট এক্সামের আগ পর্যন্ত এটা রাখার জন্য। তবে ওইটার মধ্যে আপনারা কভার করার চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করতেছি ওটা লাস্ট পর্যন্ত রাখার জন্য। আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আমি পিয়াল ভাইকে ডেকে নিচ্ছি। পিয়াল ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, ভালো আছেন? জি হ্যাঁ, আমার প্রশ্নটা একটু সাবির ভাইয়ের কাছে ছিল। হ্যাঁ প্লিজ। ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। সাবির ভাই? হ্যাঁ প্লিজ ভাইয়া, প্লিজ। ওকে প্লিজ হ্যাঁ, আমি পিয়াল ভাই প্লিজ। জি আসলে প্রিলি প্রিপারেশন মানে বিসিএস প্রিপারেশন সব মিলে একেবারে খুব বেশি দিন হলো শুরু করিনি। তো ভাই এখন দেখা যাচ্ছে যে প্রিপারেশনটা কি ভাই রিটেন আর প্রিলি মানে দুটো সিলেবাস ফলো করে কম্বাইন নিলে ভালো হবে নাকি এটা শুধু আমি প্রিলিটা দেখে আগাবো? আমাকে ভাই একটু এই বিষয়ে যদি একটু সাজেস্ট করতেন। ভাইয়া এটা আসলে বিসিএস ফিল্ডে একটা চিরাচরিত প্রশ্ন যে আমি প্রি সিলেবাস ফলো করবো নাকি আমি বোর্ডটা ফলো করে একসাথে এগোবো। তো এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করবে। মনে করেন আপনি হয়তো যেটা নিতে পারবেন, আরেকজন সেটা পারবে না। তো আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হোক প্রিলিটা পাস করা, তাই না? আপনি তো প্রিলিতে ফার্স্ট হওয়ার কোনো দরকার নেই, আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে। তো আপনি যদি লাস্ট ম্যান হয়েও প্রিলির টিকিটটা পেয়ে মানে রিটেনে চলে যান এবং রিটেনে গিয়ে আপনি ভালোভাবে পড়াশোনা করে বা ওখানে গিয়ে আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট করে ফেলেন, তো আপনি কিন্তু আপনার কাজে সাকসেসফুল হয়ে যাচ্ছেন। তো আমার পরামর্শ যেটা থাকবে পার্সোনাল, আপনি এখন প্রিলি সিলেবাসটাকে একদম হুবহু গাইডলাইন ধরে সেই অনুযায়ী এগোতে থাকেন। বাট কিছু কথা আছে, যেমন সংবিধানটা আপনি খুব ভালো করে যদি এখনই পড়ে রাখেন তাহলে এটা রিটেনে আপনার কাজে লাগবে। মুক্তিযুদ্ধ রিলেটেড, ভাষা আন্দোলন, এই অংশগুলো যদি আপনি এখন একটু ভালো করে পড়েন, এছাড়া যদি বাংলাদেশের সরকার ব্যবস্থা যেগুলো আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলো যদি একটু ভালো করে এখন করে রাখেন, এগুলো আপনার রিটেনে নিয়ার অ্যাবাউট 100 মার্কস আপনার কভার হয়ে যাবে কাছাকাছি। সো এইগুলো আপনি জোর দিতে পারেন। এরপর বিজ্ঞানের যে অংশগুলো আছে, বিজ্ঞানে অনেক কিছুই পিলির সাথে এটার হুবহু মিল আছে। খাদ্য পুষ্টি, অ্যাসিড ক্ষার লবণ, তারপর আমাদের সম্পদ, জৈব বিজ্ঞানে যেমন জীব বিজ্ঞানের অংশটা কিছু অংশ আছে, এগুলো আপনি পিলির সময়তেও কিন্তু করে রাখতে পারেন। তো এরকম প্রতিটা সাবজেক্টে কিছু কিছু অংশ আছে। আবার বাংলা লিটারেচার পার্টটা যদি আপনি একটু ভালো করে পড়েন, ঠিক আছে, একটু ডিটেইলসে পড়তে চান, পড়তে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি রিটেনের যে 30 মার্কস সাহিত্য থেকে আসে সেখানে আপনি এগিয়ে থাকবেন। সো এটা সম্পূর্ণই আপনার উপর। আপনার যদি এনাফ টাইম থাকে, আপনি সেরকম ক্যাপাবল হন, আপনি অবশ্যই প্রিপারেশন নেবেন, ঠিক আছে? বাট এটা করতে গিয়ে যদি আপনার প্রিলি পড়াশোনার ক্ষতি হয়, আপনি যদি নিতে না পারেন, সেক্ষেত্রে তো এটা আসলে মানে হিতে বিপরীত হয়ে যাবে। তো সম্পূর্ণটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু নিতে পারতেছেন। ওকে? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা প্লিজ। ওকে, আর কিছু বলবেন ভাইয়া? না ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পিয়াল ভাইকে। আমি আশা করি ভাইয়ের কাছ থেকে উত্তরটা পাইছেন। আমরা মনে হয় প্রশ্ন না বাড়িয়ে আমরা মনে হয় ক্লাসটা শুরু করতে পারি। আমরা শুরু করে দেব। আমরা শুরু করে দেব প্লিজ। ওকে ওকে ওকে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে, গাণিতিক যুক্তি লেকচার 9। ম্যাথে বেশ কয়েকদিন পর আপনাদের সাথে আমার দেখা হলো এবং ঈদের পরে আপনাদের সাথে মনে হয় প্রথম পিলি ক্লাস হচ্ছে। তো সবাইকে বিলেটেড ঈদ মোবারক। তো সবাই কেমন আছেন? আমার সাথে চ্যাট বক্সে যত খুশি কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর কোনো প্রশ্ন থাকলে ইভেন্ট ওপেন আছে, ওখানে আমার কোপ্যানেলিস্ট আপনাদের ক্যান্সার দিবেন। আদিল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ঈদ মোবারক। অনয় ভাই ঈদ মোবারক, রিয়া ঈদ মোবারক। ঠিক আছে, খুবই ভালো। হ্যাঁ আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটা নিয়ে একটু শুরুতে বলি, সেটা হচ্ছে আজকের টপিকটা হচ্ছে খুবই 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 ইজি। মানে এই দুইটা জিনিস আমরা মোটামুটি কম বেশি অনেকেই জানি, যেমন পিথাগোরাসের উপপাদ্য এবং বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আসলে যে টাইপের প্রিলিতে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা কেউই মিস করি না। মানে এগুলো বলা যায় হচ্ছে সবথেকে ইজিয়েস্ট কোশ্চেন্স, এবং এগুলো আমরা মোটামুটি সবাই আনসার করি। যে প্রিলি পাস করে না কোনো কারণে, সেও এগুলো বেরিয়ে আসে, ঠিক আছে? এতটা ইজি এগুলো। আর বৃত্ত সংক্রান্ত কিছু টপিকস আছে যেটা আমি একটু আপনাদেরকে সাজেস্ট করবো। নবম দশম শ্রেণীর বৃত্ত যে অধ্যায়টা আছে সাধারণ গণিতের, এই অধ্যায়টা খুব ভালো করে পড়বেন আগে, ঠিক আছে? একদম লাইন বাই লাইন পড়বেন। আপনি যদি ভালো মতো একটা আইডিয়া নিতে চান বৃত্ত সংক্রান্ত, এই অধ্যায়টা খুবই ভালো করে পড়তে হবে। এখানে যতগুলো উপপাদ্য আছে আপনি বসে বসে লাগলে সলভ করেন, প্রিলির জন্য সলভ করলে কোনো সমস্যা নেই, এটা আপনার কাজে দিবে। আবার এক্সারসাইজ থেকেও কিছু চাইলে আপনি সলভ করতে পারেন। সো এইটা আমি একটু সাজেস্ট করবো আপনাদেরকে দেখার জন্য। এছাড়া আমাদের প্রিপারেশন বুক তো আছেই, এবং আরো প্রকাশনের গাইড যদি চান, মোস্ট ওয়েলকাম, বরাবরের মতোই। তো আমরা আস্তে ধীরে শুরু করি। তার আগে আপনাদের ম্যাথের প্রিপারেশন সম্পর্কে শুনতে চাই। যে লেকচার 8 পর্যন্ত আমরা কভার করে ফেলেছি, আমাদের কিন্তু লেকচার 9 এর পরে আর বেশি হলে 3-4টা বা 5টা আমার লেকচার আছে। তো খুব বেশি কিন্তু নাই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো কেমন কি অবস্থা ম্যাথের? লেকচার 8 পর্যন্ত কেমন কভার করলেন আপনারা, বা পরীক্ষা যেগুলো দিচ্ছেন উইকলি এক্সাম কেমন হচ্ছে? আচ্ছা, শ্রাবণ ভাই অ্যান্সার দিয়েছেন 70%। আচ্ছা, কারো কারো ভালো, কারো কারো খুবই ভালো, কারো কারো অবস্থা ভালো না, সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড লাগতেছে একজন বললেন। ভাইয়া ফ্রাস্ট্রেটেড লাগলে কিছু করার নাই, মোটিভেশন হচ্ছে ভাইয়া সেলফ মোটিভেশন, ঠিক আছে? আমার নিজের কিছু করতে হবে, নিজের মধ্যে থেকে এটা বের হয়ে আসতে হবে। আমি আপনাকে কোনো কিছু এক্সট্রা ইনপুট করে দিতে পারবো না চাইলেও। মোটিভেশন জিনিসটা মানে যারা সম্মানিত মোটিভেশনাল স্পিকার যারা আছেন তারা কিভাবে দেন আমি জানি না, বাট এতে কার কার উপকার হয় কিনা সেটাও আমি জানি না, কিন্তু নিজের মোটিভেশনটা হচ্ছে বড় মোটিভেশন আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, বেশিরভাগ কথা যেটা বললেন সবাই যে সময় লাগতেছে, হ্যাঁ এটা একটা ম্যাথের ক্ষেত্রে বড় ইস্যু। কারণ ম্যাথে আপনার একটু সময় লাগবে ক্যালকুলেশন করতে গেলে। কারণ বিগত 3-4টা বিসিএস এর কথা যদি বলি, 38, 37 বা 40 এবং রিসেন্ট 41 এর কথা যদি বলি, দেখবেন যে কয়েকটা ম্যাথ এরকম ছিল যে করতে গিয়ে অনেকে 2 থেকে 3 মিনিট লেগে গেছে, ঠিক আছে?
তো সেক্ষেত্রে একটা প্রবলেম সলভ করার একটা উপায় বলি, সেটা হচ্ছে আপনি ম্যাথের 15 আর মানসিক দক্ষতার 15 এই যে 30টি এমসিকিউ আছে, এখানে আপনি সভাপতি ধরে নেবেন আপনার একটু বেশি সময় লাগতে পারে, এটা ধরে নিতে হবে। আর অন্যান্য কিছু টপিক আছে যেগুলোতে আপনি মনে করেন ইয়েস অর নো টাইপের কোশ্চেন, যে বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন কত সালে হয়েছিল, আপনি জানলে এটা অ্যান্সার করতে আপনার 5 থেকে 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো এইরকম জিনিসগুলোতে কিন্তু আপনি টাইমটা যেটুকু বেঁচে যাচ্ছে, সেই বেঁচে যাওয়া টাইমটা আপনি এই ম্যাথের ক্ষেত্রে ও মানসিক দক্ষতার ক্ষেত্রে কাজে লাগাবেন। এটা একদম মানে বাই ডিফল্ট থিওরি। এই জন্য আসলে একটু বড় ম্যাথ মাঝে মধ্যে দিয়ে টেস্ট করে যে কে কত তাড়াতাড়ি করতে পারে। সো বাসায় একটু ঘড়ি ধরে প্র্যাকটিস করার ট্রাই করেন। আর যে ম্যাথটা আপনি বাসায় ধীরে সুস্থে করতেছেন ঠান্ডা মাথায়, আমি বরাবরই ম্যাথ ক্লাস নেওয়ার সময় কথাটা বলে থাকি যে পরীক্ষার হলে কিন্তু আপনার মাথা সেরকম ঠান্ডা থাকবে না, কারণ পরীক্ষার হলের পরিবেশ বাসার পরিবেশের সমান না। আপনি পরিচিত পরিবেশে পরীক্ষা দিচ্ছেন বাসায় বসে, আর যখন পরীক্ষার হলে দিবেন সেটা কিন্তু একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট থাকবে, আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি থাকবেন, আপনার মধ্যে ভয় কাজ করবে যে কোনো কারণে আমি যদি পা ফসকে যাই তাহলে কিন্তু আমার এপিল থেকে হবে না, এই রিটেনটা এই বিসিএসটা চলেই গেল। সো ওই সব কিছু মাথায় রাখার পরে বাসায় যে ম্যাথটা করতে আপনার 1 মিনিট লাগতেছে, পরীক্ষার হলে সেটা মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড সময় বেশি লাগবেই। সো বাসায় যতটা পারেন বারবার করেন। এই পিথাগোরাস আমি তো পারি, আমার করতে হবে না, এই বৃত্ত বা এই উপপাদ্যগুলো আমার জানা আছে, আমি এটা দেখবো না, একবার পরীক্ষার হলে গিয়ে মেরে দিব, এই আইডিয়োলজি থেকে বের হয়ে আসতে হবে। কোনো ম্যাথ প্র্যাকটিস ছাড়া আপনি পরীক্ষার হলে যাবেন না, রিটেনেও না, প্রিলিতেও না, মহাভুল করবেন। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা ম্যাথে বস এরকম বলবেন নিজেও কিন্তু আপনার রিটেনে 3 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 6 এসেছে, এরকম উদাহরণ আছে, আমার সাথেও আছে। সো এই জন্য বলছি যে একটু বাসায় বসে সবগুলো হাতে কলমে করতে হবে, এখানে সময় বেশি দেন। ওকে, আচ্ছা ভাইয়া জিজ্ঞেস করেছেন রাফ কাগজ দেওয়া হয় কিনা, এটা আসলে কোথাও রাফ কাগজ আমি দিতে দেখি নাই, তবে পরীক্ষককে জিজ্ঞেস করে দেখবেন যে খাতা প্রশ্নের পাশে রাফ করতে পারবেন কিনা। উনি যদি বলেন যে হ্যাঁ রাফ করা যাবে, সেক্ষেত্রে আপনি রাফ করতে পারেন, সমস্যা নেই। আর যদি উনি কোনো কারণে রাফ খাতা প্রোভাইড করেন, সেটাও ওকে, তাহলে করতে পারবেন। আচ্ছা, অনেক লেকচার দিলাম, এখন আস্তে আস্তে ভিতরের দিকে আমরা শুরু করি। তো হ্যাঁ, কথাবার্তা অনেক বলে ফেলছি। বিজ্ঞানী পিথাগোরাস, ম্যাথমেটিশিয়ান পিথাগোরাস সেই একটা সূত্র দিয়ে গেছেন, যে সূত্র দিয়ে আমরা সেই ছোটবেলা ক্লাস 7 থেকে এই পর্যন্ত চলে আসতেছি, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, কিরকম ব্যাপারটা, মনে করেন এই একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, সাপোজ অতিভুজের উপর যদি আমি একটা বর্গ আঁকি, সেই বর্গটার যে ক্ষেত্রফল হবে ধরলাম ডেল্টা এ, আর এই যে এটা যেহেতু এই জন্য ডেল্টা এ ধরছি, এটা বি এটা সি, সাপোজ ভূমির উপর এবং লম্বের উপর যদি আমি সেরকম একটা বর্গ আঁকি, বাকি দুইটা, তো সেই দুইটা বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তার মানে কি হবে, ডেল্টা এ সমান সমান ডেল্টা বি প্লাস ডেল্টা সি। আচ্ছা, এখানে ডেল্টা দিয়ে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বোঝানো হয়, আমি ডেল্টা দিয়ে ফেলছি এমনি, জাস্ট এমনি, এটা কিন্তু বর্গক্ষেত্রের জন্য ডেল্টা দেয় না। ওকে, এই ভুলটা আবার কেউ চিন্তা করেন না, এটা আমি এমনি লিখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে সূত্র, এইটা জানি না এমন কেউ নাই, এটাকে যদি একটু সুন্দরভাবে লেখা হয়, a স্কয়ার সমান সমান b স্কয়ার প্লাস c স্কয়ার, এর পাশে ত্রিভুজ দেখলে d স্কয়ার সমান সমান e স্কয়ার প্লাস d স্কয়ার, এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, সবাই জানি। আমরা এগুলো একটু প্র্যাকটিক্যাল কিছু এক্সপেরিয়েন্স দেখি যেখানে ইউজ করা হচ্ছে। স্লাইডটা রেখেছি শুধুমাত্র হচ্ছে আপনাদের সূত্রগুলো বোঝানোর জন্য। এখানে একটা সূত্রের ভুল আছে, এখানে ভূমি হবে না, এখানে এটা লম্ব হবে, ঠিক আছে, এখানে এটা লম্ব হবে, এখানে ভুল আছে, আমরা সবাই জানি, এগুলো নিয়ে কথা বলবো না। তাহলে আমরা প্রথম প্রশ্ন সলভ করি আজকে। খাতা কলম নিয়ে বসে যান, ম্যাথ ক্লাসের সময় কিন্তু খাতা কলম ছাড়া থাকতে পারবেন না, খাতা কলম নিয়ে বসতে হবে, আপনারাই করবেন, আপনারাই আনসার দিবেন, আমি সেগুলো আপনাদের সাথে মিলাবো এবং পরে করে দিব। আচ্ছা, কি বলেছে দেখেন, প্রথম প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজে, আচ্ছা সমকোণী যেহেতু বলছে তার মানে আমরা বাই ডিফল্ট ধরে নিব এখানে আমার পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, এখানে আমার পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। পিথাগোরাসের সূত্রটা আমি একটু মনে করে নেই, কি ছিল, a স্কয়ার সমান সমান b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা, এরপরে কি বলেছে, লম্বটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। আচ্ছা, তাহলে আমি ত্রিভুজটা আঁকি, তো আঁকলে খুব ভালো হবে মনে হয়। সাপোজ এই হচ্ছে আমার সেই ত্রিভুজ ABC, এঁকে ফেললাম। তো বলেছে কি লম্বটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাহলে আমি একটু ধরে নিই, এখানে ধরা ছাড়া উপায় নেই, কারণ লম্বের দৈর্ঘ্য দেওয়া নাই, ভূমির দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে ধরি আমি কোনটা ধরবো, কাছ চেয়ে লম্ব বড়, ভূমির থেকে লম্ব বড়, তার মানে ভূমিকে ধরে নিতে হবে। তাহলে ধরি ভূমি সমান সমান x সেন্টিমিটার। ওকে, তাহলে লম্ব কত হবে, লম্ব হবে হচ্ছে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, মানে x - 2 সেন্টিমিটার। যারা যারা করে ফেলতে পারছেন চ্যাট বক্সে অ্যানসার দিয়ে দেন, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি সবারটাই, আমারটাও দেখতে থাকেন। আচ্ছা, লম্ব আর ভূমি আমি পেয়ে গেছি, কিন্তু খেয়াল করেন এখানেই শেষ না, আরো কিছু কথা আছে। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তার মানে অতিভুজ, ভূমি কোথায়, এই যে ভূমি, ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, মানে প্লাস 2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তিনটারই মান আমি পেয়ে গেছি। আমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য কত, এটা বের করতে হবে। তাহলে আমি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সেই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাকে সলভ করেন, সলভ করলে কি বের হবে, x এর মান কত বের হয়, আমি একটু চিন্তা করি, x + 2 4 স্কয়ার, x এর মান 8 বের হবে। হ্যাঁ, x এর মান 8 বের হবে। তো x আমি কোনটা ধরেছিলাম, ভূমি, ভূমির মান 8 বের হয়েছে, কিন্তু অতিভুজ কত, অতিভুজ তো ভূমির থেকে 2 সেন্টিমিটার বড়, তার মানে অতিভুজ সমান সমান হবে 8 + 2 সমান সমান 10 সেন্টিমিটার। ওকে, এটাই হচ্ছে আমার অ্যানসার, এবং এটা কিন্তু 33 বিসিএস এসেছিল। তো মোটামুটি পিথাগোরাস থেকে আসলে এই টাইপের কোশ্চেনই মোটামুটি বেশি আসছে দেখা যায়। তো আমরা এই প্রশ্নটা দেখলাম, আমরা এখন পরেরটায় চলে যাই। অপশন টেস্ট করে করা যায়, কোনো সমস্যা নাই ভাইয়া, আপনি যেভাবে করতে চান। অপশন টেস্ট হচ্ছে শর্টকাট, তবে সব অঙ্ক আসলে অপশন টেস্ট করে করা যায় না, এই কারণে আমি টেস্টে দেখিয়ে দিলাম। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি আমরা। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু বলতে কোন দুইটা বাহুকে বোঝানো হয়? যারা পারেন তারা চুপ করে থাকেন, বলতে হবে না, যারা পারেন না তারা শিখেন, কারণ এগুলো খুবই কমন কথা, ম্যাক্সিমামই জানেন আশা করি। আচ্ছা, সমকোণী ত্রিভুজে আমরা জানি কোন ত্রিভুজে বাহু থাকে কয়টা, বাহু থাকে 3টা। তো সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা, এই যে এইটা হচ্ছে সমকোণ। তো বলছে কি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, মানে সমকোণের সাথে যে বাহু দুইটা, এইটা এবং এইটা, তার মানে লম্ব এবং ভূমি, এই দুইটা দেওয়া আছে 3 এবং 4। তাহলে অতিভুজের মান কত, বলে এটাই করবো নাকি অপশন টেস্ট করবো? অপশন টেস্ট 3 4 5 এগুলো হচ্ছে একটা সাইকেলের মতো, এই ধরনের সাইকেলগুলো সমকোণী ত্রিভুজ হয়। আরেকটা সাইকেল এরকম বলতে পারবেন যেগুলো সমকোণী ত্রিভুজ হয়, 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে বুঝে নিব যে সমকোণী ত্রিভুজ। আরেকটা বলেন তো। 5 12 13 12 আছে ভাই। আচ্ছা, দেখাবো, এগুলো পরে দেখাবো, এখন থাক, আগে এগুলো সলভ করে নিই। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। 6 8 10, ঠিক আছে।
এটাও হয়। আচ্ছা, তো আপনাদের জন্য দিনের প্রথম পোল কোশ্চেন, আমি একটু পোল কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি। শুরু হলো পোল কোশ্চেন, অ্যান্সার দেন। সময় দেবো 1 মিনিট। ওকে, আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছেন, ভালো হচ্ছে। ভুলও হয়েছে দুই একটা। আপনার 200 প্লাস আছে, কিন্তু অ্যান্সার কিন্তু এখনো 4 ভাগের 1 ভাগ মাত্র। আপনারা প্লিজ করেন, আমার সাথে করেন, সময় লাগলেও করেন, অ্যান্সার দেন। ভুল হলে সমস্যা নেই। আচ্ছা, এনাফ টাইম দেওয়া হয়েছে। পরীক্ষার হলে এসবের জন্য আপনি খুব বেশি 1.5 মিনিট সময় পেতে পারেন, বা খুব বেশি 2 মিনিট। ভাইয়া আপনারটায় পোল চালু হয় নাই কেন? ভাইয়া আমি আসলে বলতে পারছি না কেন চালু হয় নাই। আমি সবাই তো পোলটা দেখতে পাচ্ছেন আশা করি। আপনি একটু প্লিজ হয়তো লিংক দিয়ে আবার জয়েন করে হতে পারে, বা পরের পোলটা একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, হয়েছে, ওকে। ভাইয়া প্লিজ কেউ হ্যান্ড রেজ করেন না এখন, আমি লাস্টে সময় দেবো আপনাদের হ্যান্ড রেজ করার জন্য। আচ্ছা, পোলটা আমি ক্লোজ করে দিচ্ছি। আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। সময় লেগেছে প্রায় 15-2 মিনিট আপনাদেরকে সময় দিয়েছি। তো এইটার অ্যান্সার হচ্ছে 17 সেন্টিমিটার। আসেন, যারা পারেন নাই বা এখনো করেন নাই তাদের জন্য আমি একটু করে দিই। কি বলেছে? একটা মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়। তাহলে একটা মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু, তার মানে ধরলাম এটা হচ্ছে ভূমি, তো সেখান থেকে 15 মিটার উঁচু একটা জানালা আছে, তাই না? সেই জানালা পর্যন্ত পৌঁছায় কোনটা? একটা মই। মই সাধারণত হেলানো অবস্থায় কোন একটা দেয়ালের সাথে লাগানো হয় বেয়ে ওঠার জন্য। ধরলাম এই হচ্ছে সেই মইটা, ঠিক আছে? আচ্ছা, আর অপর প্রান্ত, তাহলে মই একটা প্রান্ত কোথায় কি বলছে? ভূমি থেকে 15 মিটার উঁচুতে আছে এখানে। আর অপর প্রান্তটা ঘর থেকে 8 মিটার দূরে আছে। তো ঘর কোথায়? ধরলাম এই সেই ঘর, ঘর থেকে 8 মিটার দূরে মনে করলাম আছে, মানে এটা হচ্ছে সেই 8। তাহলে 15 আর 8 দেওয়া আছে, এখন বলছে মইয়ের দৈর্ঘ্য কত? এটা তো ভাই বের করতে খুবই কম সময় লাগার কথা ছিল। আপনারা 15-2 মিনিট কেন? এটার জন্য পরীক্ষার হলে আপনি বেশি 10 থেকে 15 সেকেন্ড বেশি খরচ করতে পারবেন, খুব বেশি আধা মিনিট। এই বেশি গুলো খরচ করা যাবে না, কারণ ভূমি আর লম্বা দেওয়া আছে, অতিভুজ বের করবেন, জাস্ট স্কয়ার করবেন, যোগ করবেন, রুট ওভার করে দিবেন, এনাফ। 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 15 স্কয়ার হচ্ছে আপনার 225, 8 স্কয়ার 64, 290, এটা রুট করতে হবে। 290 রুট হচ্ছে 17। একটু 1 থেকে 40 পর্যন্ত, বা অ্যাটলিস্ট মিনিমাম 1 থেকে 20 পর্যন্ত বা 25 করলে কত হয় সেই মানগুলো একটু আমাদের জানতে হবে, ঠিক আছে? 10 স্কয়ার যেমন 100, 11 স্কয়ার কত? 121, 12 144, 13 169, 14 196, 15 225, 16 কত? 256, 17 289, 18 324, 19 কত? 361, 20 400, 21 কত? বলেন 21 কত? দেখে আপনারা একটু বলেন। হ্যাঁ, 441। এরকম করে মোটামুটি মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, যেন পরীক্ষার হলে ঝটপট অ্যান্সার করা যায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে এই পোলটা আমরা অ্যান্সার করলাম। 17 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার। আমরা পরেরটাই চলে যাই। পরের এই স্লাইডটা জাস্ট আপনাদেরকে দেখার জন্য, যে এক মনে করেন কোন সময় পরীক্ষার হলে যদি আপনাকে তিনটা বাহুর মান দেওয়া থাকে, সাপোজ 4 5 6 এরকম তিনটা বাহু দেওয়া আছে একটা ত্রিভুজের, বলা হলো ত্রিভুজটা কি টাইপের, এটা কি সমকোণী নাকি এটা কি সূক্ষ্মকোণী নাকি এটা স্থূলকোণী। তো ওই টাইপের সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? সাধারণত আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা জানি, যে বৃহত্তম বাহুর স্কয়ার সমান সমান দুইটা বাহুর স্কয়ারের সমান হলে আমরা ধরে নিতে পারি সেটা সমকোণী ত্রিভুজ। কিন্তু স্থূলকোণী এবং সূক্ষ্মকোণীর ক্ষেত্রে কি হবে সেইটা একটু নিয়ে আমরা কথা বলবো, আসেন। আচ্ছা দেখি, যদি বৃহত্তম বাহু মনে করেন 4 5 6 দেওয়া আছে, সাপোজ 4 5 6, বৃহত্তম বাহু কোনটা? 6। তাহলে সেই 6 এর স্কয়ার দেখবো বাকি দুইটার সাথে কি হয়। বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটাকে স্কয়ার করব, 4 স্কয়ার 5 স্কয়ার, এই দুইটা যোগ করব। এবার যোগ করে দেখবো বড় হয় না ছোট হয়। ধরলাম 4 স্কয়ার কত? 16, 5 স্কয়ার 25, দুইটা যোগ করলে হয় 41, আর এদিকে 6 স্কয়ার করলে হয় 36। তাহলে কোনটা বড় বলেন তো? বাকি দুইটার সমষ্টি বড়, তাই না? তার মানে এই সাইডে হবে চিহ্নটা গ্রেটার দ্যান। তাইলে কোন শর্তটা মানতেছে? যদি এরকম হয় বৃহত্তম বাহুর স্কয়ার বাকি দুইটার থেকে ছোট, তাহলে ত্রিভুজটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি এরকম হয় বৃহত্তম বাহুর স্কয়ারটা বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফলের থেকে বড়, সেক্ষেত্রে হবে স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? যা সূত্রের মতো মনে রাখতে হবে, পরীক্ষা হলে অ্যাপ্লাই করবেন। আচ্ছা ঠিক আছে, এবং পিথাগোরিয়ান ট্রিপলস বলে কিছু একটা ব্যাপার আছে, যেটা একটু আগে বলেছিলাম, সাইকেল বলেছিলাম, সেটা হচ্ছে তিনটা বাহু এমন একটা সাইকেলে থাকবে যে সেক্ষেত্রে বৃহত্তম বাহুটার স্কয়ার বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান হবে। এই ধরনের ত্রিভুজগুলোকে সাধারণত পিথাগোরিয়ান ট্রিপলস বলা হয় বা পিথাগোরিয়ান ত্রিভুজ বলা হয়, ঠিক আছে? তো আমি একটা 3 4 5 দেখিয়েছিলাম, 5 12 13 আপনারা বলছেন, 6 8 অনেকে বলছেন, এরকম আরো কয়েকটা উদাহরণ এখানে দেখালাম। একটু আগে আমরা মই সংক্রান্ত যে ম্যাথটা করলাম সেটা আছে হচ্ছে এই যে দেখেন 8 5 17, ঠিক আছে? সরি 8 15 17, এরকম কয়েকটা আছে, এগুলো একটু মনে রাখতে হবে। মাঝে মধ্যে একটু নিজেরাও বাসায় বাসায় প্র্যাকটিস করবেন, যে দেখি এরকম আরো বড় বড় গুলো বানানো যায় কিনা, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা এটা দেখলাম। আমরা এখন চলে যাব হচ্ছে পরের প্রশ্নে, এবং এটা হচ্ছে আপনাদের জন্য একটা পোল কোশ্চেন, আমি লঞ্চ করে দিচ্ছি। ম্যাথ ক্লাসে পোল কোশ্চেন থাকবে, কারণ আপনাদের দিয়েই করানো হবে। আসেন করেন। কোন ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 3 4 6, তাহলে সেটা কি ধরনের ত্রিভুজ? একটু আগে বলেছি, সবাই অ্যান্সার করেন। এটা সময় দিব মাত্র 30 সেকেন্ড, এরপর পোলটা ক্লোজ করে দিব। জলদি জলদি অ্যান্সার দিবেন। পোল আসবে না কেন? একটু ওয়েট করেন, পোল তো আসার কথা। ওকে, হাফ মিনিট পার হয়ে গেছে, আমরা সময় দিব না।
ওকে, পোলটা ক্লোজ করে দিচ্ছি। ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিবেন, সো আমি রেজাল্টটা দেখাচ্ছি না। জাস্ট আগে সূত্রটাই আমরা বড় বাহুর স্কয়ার নিব সবার আগে। বড় বাহু কোনটা? দেখেন তো 13 12 5, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে একটা পিথাগোরিয়ান ট্রিপলস, তার মানে এটা তো পিথাগোরিয়ান ট্রিপলস, তাই না? তো এটা তো হবে না কখনো। আমি কি পরেরটা চলে গেছি, একটু মনে হয় পোলটা এদিক ওদিক হয়ে গেছে। পোলে এই প্রশ্নটা রাখা হয় না, আপনারা পোলে যেটা অ্যান্সার করেছেন সেটা এখানে রাখা হয় নাই, কোনো কারণে স্লাইডটা একটু এদিক ওদিক হয়ে গেছে। ওকে, আমি পোলটা আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি, এখান থেকে আমি সলভ করে দিচ্ছি। ওকে, পোলটা আলাদা ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারা যেটা বলছেন সেটাই ঠিক। আমার এখানে 2 নম্বর পোল যেটা দেখাচ্ছে স্লাইডে 2 নম্বরের সাথে সেটা মিলছে না, কেন মিললো না বুঝলাম না। আচ্ছা, আমরা পরে দেখবো। তাহলে কি ছিল এখানে? কোন ত্রিভুজের 3টা বাহু 3 4 6, তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ? 3 4 6 হলে এটা অবশ্যই 6 স্কয়ার করব, বেশি 4 স্কয়ার 3 স্কয়ার করব, করার পরে দেখবো যে বড় হয় না ছোট হয়। বড় হলে স্থূলকোণী, ছোট হলে সূক্ষ্মকোণী। এটা বড় হয়েছিল, তার মানে এটা হচ্ছে স্থূলকোণী। আপনারা যে অ্যানসার দিয়েছেন ওকে। আচ্ছা, তাহলে এখানে যে পোলটা দেওয়া আছে সেটা আমরা একটু সলভ করি, সমস্যা নাই। এটা যেহেতু কয় নাম্বার পোল আছে আমি এটা দেখে নিচ্ছি। বলে একটা ভুল হয়েছিল আর কি। আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা এমনি এমনি সলভ করি। দেখেন, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি? আমাদের প্রথমে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে অনুপাত 5 12 13, অন্যগুলো একটা সমকোণী ত্রিভুজের অনুপাত না। সো এটাই হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, এইটা ছিল পোল, তার আগে একটা স্লাইড ছিল, এটা আসলে অ্যাড হয় নাই, এই পোলটা আমরা করে ফেলেছি। সো এটা আমরা সলভ করছি না, এটা হচ্ছে স্থূলকোণী। 6 স্কয়ার 4 স্কয়ার 3 স্কয়ার, 6 স্কয়ার 36, 4 স্কয়ার 16, 3 স্কয়ার 9, 16 9 যোগ করলে হয় 25, এখানে 36। অবশ্যই 36 25 এর থেকে বড়, আমরা জানি বড় হলে হবে স্থূলকোণী, তাই এটা স্থূলকোণী ত্রিভুজ। আসিফ ভাইয়া যেটা জিজ্ঞাসা করেছেন যে সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের কোনো ডিফারেন্স আছে কিনা, নরমালি ধরা হয় হচ্ছে, মনে করেন যদি ত্রিভুজটা এরকম থাকে, নিচের দিকে যে বাহুটা থাকে সমকোণের সংলগ্ন সেটাকে আমরা ভূমি ধরে নেই, কারণ ভূমি নিচের দিকেই থাকে আর এটার সাথে লম্ব ধরে নেওয়া হয়। এখন আপনি যদি এটাকে এই বরাবর চিন্তা করেন, আপনি মনে করেন এইটাকে ভূমি ধরছেন, তাহলে এটা হয়ে যাবে লম্ব। সো আপনি কিভাবে ধরতেছেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে নিচের দিকে বা চিত্র আঁকলে যেটা নিচ বরাবর থাকে সেটাকে সাধারণত ভূমি ধরে নেওয়া হয়। ওকে, পিথাগোরাস এই পর্যন্তই ভাই, পিথাগোরাসের আর কিছু নাই। আজকের লেকচারটা এমনিতেও ছোট, আমরা এখন বৃত্ত নিয়ে কথাবার্তা বলবো। বৃত্ত সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমি আপনাদের জন্য এই স্লাইডে দিয়ে দিয়েছি। আসেন দেখি এক এক করে আমরা বৃত্ত নিয়ে কথা বলবো। বৃত্ত কি, বৃত্তের সংখ্যাটা একটু আমরা দেখি। এটা একটা দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্কে একটা, কি বলবো এটাকে, একটা ছবি বা চিত্র বা একটা জ্যামিতিক চিত্র ব্যবস্থা আর কি। এটা কিন্তু অবশ্যই দ্বিমাত্রিক। কেন দ্বিমাত্রিক বললাম? এই বৃত্তের কোনো উচ্চতা নাই, বৃত্তের শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ বা ব্যাসার্ধ আছে শুধু। হ্যাঁ, এই বৃত্তটা উপরে দিয়ে কোনো উচ্চতা নাই। আমি একটা কাগজে যখন একটা কোনো কিছু আঁকবো সেটা অবশ্যই হচ্ছে আপনার সেকেন্ড ডাইমেনশনাল বা 2D। ওকে, দ্বিমাত্রিক যেটাকে বলা হয়। বাট এইটাই যদি আমি একটু 3 ডাইমেনশনাল করতে চাই সেটা হয়ে যাবে কি বলেন তো? একটা বৃত্ত 3D ফর্মে গেলে কি হয়ে যায় বলেন? ইয়েস রাইট, স্ফিয়ার হয়ে যায়, গোলক। গোলক হয়ে যায়। গোলকের ক্ষেত্রফল, বেলন, সমবৃত্তভূমি, কোণক, এগুলো নিয়ে আমরা পরিমিতি ইনশাআল্লাহ কথা বলবো। এখানে আমি গোলক নিয়ে কথা বলবো না। তো বৃত্তের কয়েকটা জিনিস না জানলেই নয়। যেমন বৃত্তে কি থাকে? সর্বোপরি বৃত্তের একটা ব্যাসার্ধ থাকে। মনে করেন এই যে ছবিটা দিকে খেয়াল করেন, প্রতিটা বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করা হয়, এবং একটা বৃত্তের ব্যাসও থাকে, সেই ব্যাসটা হচ্ছে d দিয়ে প্রকাশ করা হয়। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 * r। আচ্ছা, এই গেল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাস। এছাড়া কি থাকে? বৃত্তের মধ্যে অনেকগুলো জ্যা আঁকা যায়। জ্যা কি? বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের চারপাশের পরিধি যেটাকে বলা হয়, সেই পরিধির যে কোনো দুইটা অংশের সংযোজক সরলরেখা। এই মনে করেন আমি একটা জ্যা আঁকছি, কিন্তু আবার মনে করেন এই আমি একটা জ্যা এঁকে দিলাম, আবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা জ্যা চলে এসেছে। তো এরকম অসংখ্য জ্যা চাইলে আপনি বৃত্তের মধ্যে আঁকতে পারবেন। কিন্তু কথা আছে, এর মধ্যে কয়েকটা জ্যা আছে যেগুলো হচ্ছে আপনার কেন্দ্র দিয়ে যাবে। বৃত্তের যে সেন্টার, সেই সেন্টার দিয়ে যে জ্যাগুলো যায় সেগুলোকে কি বলা হয় বলেন তো? সেগুলোকে বলা হচ্ছে ব্যাস বা ডায়ামিটার। ঠিক আছে, ডায়ামিটার বলা হয় যেগুলো হচ্ছে বৃত্তের কেন্দ্র বা সেন্টার দিয়ে যাবে। আচ্ছা, জ্যায়ের ইংলিশটা আমি একটু বলে দিই। জ্যাকে ইংরেজিতে কর্ড বলা হয়। ওকে, এগুলো তোমাদের জানতে হবে। কর্ড হচ্ছে বাংলা হচ্ছে জ্যা। তাহলে আমরা ব্যাসার্ধ দেখলাম, ব্যাস দেখলাম, জ্যা দেখলাম। এখন আমরা দেখবো বৃত্তের একটা পরিধি আছে বা বৃত্তের একটা দৈর্ঘ্য আছে, তাই না? বৃত্তের একটা দৈর্ঘ্য আছে। যেমন কোন সরলরেখার যে দৈর্ঘ্য সেটাকে যদি আমি গোল করে ফেলি মনে করেন, সেটা কিন্তু বৃত্ত হয়ে যাবে। না, আমি একটু একটা স্লাইড এড করি, একটা মজার জিনিস দেখাই, আপনারা অনেকেই হয়তো জানেন, তারপরে দেখাই। এক মিনিট। হ্যাঁ, স্লাইড এড হয়ে গেছে আমাদের। ওকে, আচ্ছা, মনে করেন এইটা একটা সরলরেখা। তো এই সরলরেখাটার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, মনে করলাম এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? তো এই সরলরেখাটাকে যদি আপনি পেঁচায় একটা বৃত্ত বানায় ফেলেন, মনে করেন এইটাকে এইদিকে ঘুরাই ফেললেন, এইটাকে এইদিকে ঘুরাই ফেললেন, ঘুরায় এরকম একটা ছোট বৃত্তের মতো ঘুরাই ফেললেন, আঁকায় ফেললেন। ঠিক আছে, মনে করেন এই হচ্ছে সেই প্রান্তটা, যেই প্রান্তটা হচ্ছে দুই সাইড এসে মিলছে। এই যে দুইটা সাইড, একটু ভালো করে খেয়াল করেন, এই যে সরলরেখার দুইটা সাইড, এই দুইটা সাইডকে ধরে আমি এরকম ভাবে মিলাই দিলাম। তো এই হচ্ছে সেই মিলন বিন্দুটা, এখানে এসে মিলাই জোড়া লাগাই দিলাম, ইট লাগাই দিছি। তাহলে কি হয়ে গেল? এটা বৃত্ত হয়ে গেল। তাহলে এখন বলেন এই বৃত্তের পরিধি কত হবে? যারা জানেন তারা মনে মনে হাসার দরকার নাই, আমি সবার জন্য ক্লাস নিচ্ছি, যারা জানেন না তাদেরকে আমি ক্লিয়ার করছি। ওকে, আপনারা একটু খেয়াল করে শুনেন। আচ্ছা, তাহলে এই বৃত্তের পরিধি হয় 5 সেন্টিমিটার। কারণ কি? এই সম্পূর্ণ সরলরেখাটা দিয়ে বৃত্তটাকে তৈরি করা হয়েছে বা বৃত্তটা আবদ্ধ করা হয়েছে। সো বৃত্তের পরিধি হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য বলা হয় যেটাকে, এবং সেটা সূত্রটা কি? টুয়াইস পাই আর। এই টুয়াইস পাই আর কিভাবে আছে সেটা একটু দেখাই আসেন। এগুলো মনে হয় 19 এর বইতে পাবেন না। মনে করেন এইটা একটা বৃত্ত, সাপোজ এইটা একটা বৃত্ত। গোল হলো না ভাই, সরি, আঁকতে পারি নাই ঠিকমতো। আচ্ছা, ভালো হয়েছে, আঁকতে পারি নাই। মনে করেন এইটা হচ্ছে একটা প্রান্ত, এই প্রান্তে আমরা এটাকে ছিঁড়ে ফেললাম, এখানে কেটে ফেললাম সাপোজ, মনে করেন কেটে এই প্রান্তটাকে এরকম নিচে নিয়ে আসলাম। এই হচ্ছে মনে করেন বৃত্তের নিচের অংশটা ছিল, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে বৃত্তের দাঁড়ান, এটা ছিল বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এই অংশটাকে এখান দিয়ে কেটে ছিঁড়ে এখানে নিয়ে আসলাম, সোজাসুজি নিচে বসাই দিছি।
আবার এই অংশটাতে ছিল এটাকে এরকম নিচের দিকে মিলিয়ে দিলাম। সোজা কথা, একটু আগে আমরা সরল রেখাটাকে যেরকম বাঁকায় বৃত্ত করছি, সেই বৃত্তটাকে এখন আর বাঁকায় সরল রেখা করে দিছি। ক্লিয়ার হয়েছে এইটুক? এটা করা যায় কিন্তু, এটা কি ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হলে একটু রেসপন্স করেন। আচ্ছা ওকে, এখন কথা হচ্ছে এই বৃত্তটার এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটাকে যদি উপরের দিকে টানতাম, এটা ব্যাস হয়ে যেত, তাই না? এইটুকু আর, আবার এইটুকু আর, খুব ভালো কথা। তো এখন দেখেন এইখান দিয়ে যদি একটা রেখা টানতাম, এইটাও তো ব্যাসার্ধ আর, তাই না? কারণ বৃত্তের এখান দিয়ে যতগুলো আমি রেখা টানি না কেন, সবগুলোতে ব্যাসার্ধ হবে, সবগুলোই আর হবে। তো এই যে মাথাটা এখান দিয়ে আমি ছিঁড়ে ফেলছি, তো মনে করেন এখানে একটা সংযোগ রেখা ছিল এই জায়গাটায়, চিন্তা করেন। হ্যাঁ, তো আমি অন্য একটা কালার নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন এই যে ছিল এখানে, এই প্রান্তটা এখন কই আছে? এই যে রেখাটা, মনে করেন এই রেখাটা টানা ছিল, এই রেখাটা এখন কোথায় আছে? এই রেখাটাই হচ্ছে এখন সেই রেখা, ঠিক কিনা বলেন? কারণ এই সরল রেখাটার মাথাটা আমি এখানে জোড়া লাগাইছিলাম, সেই মাথাটাকে এখন আমরা এখানে নিয়ে আসছি। তাহলে এই অংশটা এখন কোথায় আছে? এর বরাবর আছে। আবার এই যে মাথাটা এখানেও এই বরাবর আছে। এইটুকু বুঝছেন কি একটু বলেন? বৃত্তটাকে জাস্ট হচ্ছে আমি খুলে ফেলছি উপর থেকে। তো যে প্রান্তটা দিয়ে আমি এটাকে কাটছি বা ছিঁড়ে ফেলছি, সেই প্রান্তে যে রেখাটা ছিল বা যে ব্যাসার্ধ অংশটা ছিল, সেটা কিন্তু এখন এই বরাবর থাকবে। হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে আমি একটা ত্রিভুজ গঠন করে ফেলছি, এই এবং এই, তাই না? একটা ত্রিভুজ গঠন হয়ে গেছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কি জানি বলেন? ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু এখানে ভূমি কত বলেন তো? এই যে সরল রেখাটাই হচ্ছে এখন ভূমি। এই ভূমিটার দৈর্ঘ্য কত একটু বলেন দেখি। এইটা বলতে পারলে বুঝবো যে আপনারা সবাই বুঝছেন। আচ্ছা একজন বলছেন, ঠিক আছে, অনেকেই বলছেন ভাইয়া 5 বলেন না, এখানে আমি কোনো 5 টাস রাখি নাই, ওটা আগের হিসাব। আচ্ছা যারা 2 আর বলছেন তারা ভুল, যারা পরিধি বলছেন তারা ঠিক আছে। কারণ হচ্ছে আমি আগের চিত্রটা খেয়াল করেন, এই সরল রেখাটাকে পেঁচিয়ে আমি বৃত্ত বানাইছি। এখন বৃত্তটাকে খুলে দিলে এই অংশটাই তো আবার সেই সরল রেখা হয়ে যাবে, তাই না? তাহলে বৃত্তের পরিধি হয়ে যাবে সেই সরল রেখার দৈর্ঘ্য বা ভূমির দৈর্ঘ্য। সো ভূমির দৈর্ঘ্য হবে হচ্ছে 2 পাই আর, ঠিক আছে? আচ্ছা আর উচ্চতা কত বলেন তো? উচ্চতা এই অংশটুকু আগেও যা ছিল, বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে হাফ ইন্টু 2 পাই আর স্কয়ার, হাফ ইন্টু 2 কেটে যায়, থাকে কত? শুধু পাই আর স্কয়ার। সো দেখেন আমি এই বৃত্তটাকে ভেঙে একটা ত্রিভুজ বানিয়েছিলাম। আমরা জানি কোনো একটা বৃত্তকে যদি একটা ত্রিভুজে পরিণত করা হয় বা কোনো কিছু যদি গোলকে পরিণত করা হয়, এর কোনো দৈর্ঘ্যের পরিবর্তন না করে, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে আমরা যে ত্রিভুজটা তৈরি করেছি, সেই ত্রিভুজের ক্ষেত্রফলই হবে হচ্ছে সেই আগের বৃত্তের ক্ষেত্রফল। সো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এইভাবে বৃত্তের ক্ষেত্রফলটা চাইলে বের করা যায়, ঠিক আছে? আচ্ছা একটু আউট অফ বক্স বললাম, অনেকেই জানেন হয়তো, বাট যারা জানেন না একটু দেখে নিন আর কি। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এবার বৃত্ত নিয়ে কথাবার্তা বলা শুরু করব। দেখি এইটা অ্যানসার করে, এটা কি হবে? সবাই পারছেন, ঠিক আছে, আর কিছু বলবো না। বৃত্তের কেন্দ্র দিয়ে ছেদগামী যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। এই বৃত্ত, এই কেন্দ্র দিয়ে যে যা যাবে সেটা হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। ওকে, তো পরে একটা পোল কোশ্চেন আছে, আমি পোল কোশ্চেনটা লঞ্চ করে দেই। এটাও আপনারা জানেন, আমি বারবার বলতেছি আজকের ক্লাসটা অনেক মজার এবং সহজ। সো মজা নিয়ে ক্লাসটা করেন, অ্যানসার করেন দেখি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? ভাইয়া এখানে অনেক কিছুই পোলে অ্যাড করা যাচ্ছিল না, এটা হচ্ছে ইমেজ থেকে আনা তো, আচ্ছা, যার কারণে ওই স্লাইডটা দেখে একটু পোলে ভোট দিয়ে দিই। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, আমি এটা বুঝে নিচ্ছি। একটা হয়েছিল, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, পোলটা তাহলে আমরা এখন ক্লোজ করে দিতে পারি। ওকে, পোলটা ক্লোজ করে দিলাম। আচ্ছা আপনারা এখন বলেন, এখানে 22/7 কারা কারা অ্যানসার দিবেন বলেন? কেন 22/7 দিবেন? সাকিব ভাই জিজ্ঞেস করছেন যে বি এবং সি দুইটাই অ্যানসার হয়। আপনারা একটু চিন্তা করে বলেন, এখানে 22/7 কেন আমরা দিব? কেন 22/7 দিব? 22/7 মানে যে পাই, তার কি গ্যারান্টি? পাই এর মানটা ধরে নেওয়া হয় যে 22 কে 7 দিয়ে ভাগ করলে পাই পাওয়া যায় হয়তো। কিন্তু যখন আপনাকে বলা হবে যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত, কোন একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? 2 পাই আর। আর কোন একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? 2 আর, তাই না? তো এই দুইটার অনুপাত যখন আপনি করবেন, 2 আর কেটে কি থাকবে? পাই থাকবে। তো আপনার যেখানে অপশনে পাই আছে, আপনি কেন 22/7 অ্যানসার দিবেন? আচ্ছা অনেকের পাই দেখা যাচ্ছিল না, ঠিক আছে, ওকে, এটা পোলের সমস্যা একটা। যাই হোক, এটা যাদের হয়েছে তাদের জন্য কোনো সমস্যা নাই, বাট এই টাইপের প্রশ্নগুলো একটু কনফিউজ করার জন্য আপনাদেরকে দেওয়া হয়। আপনারা কোনো রকম কনফিউজ হবেন না, এইসব ক্ষেত্রে যেটা আসে সেটাই দিয়ে দিবেন। পাই 22/7 থেকে ফিরেও তাকাবেন না, ঠিক আছে? হ্যাঁ পাই একটা আমাদের সংখ্যা ভাইয়া। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। কোন বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? তৌহিদ ভাই একটা বাংলা একটা ইংলিশ লিখলেন কেন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বেশি সহজ হয়ে যাচ্ছে মনে হয় না? কি করবো ভাই, আসলে আজকে টপিকটাই সহজ, এখান থেকে কেউ প্রশ্ন ভুল করে না। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং বৃত্তের বৃহত্তম জ্যা আমরা জানি হচ্ছে ব্যাস, এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 7 গুণে 14, এটা হচ্ছে অ্যানসার। d = 2 × r, এইটা হচ্ছে সূত্র।
আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি। এরপর হচ্ছে আমরা দেখবো বৃত্ত সংক্রান্ত কিছু উপপাদ্য। এই উপপাদ্যগুলো আমি একটু আপনাদেরকে বলি, শুরুতেই বলেছিলাম, আবারও বলি। নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে, ওই বইটা থেকে আপনারা এই উপপাদ্যগুলোর প্রমাণগুলো একটু নিজেরা এখনই সলভ করে নেবেন। কারণ প্রিলির সময় আসলে অনেকখানি সময় পাওয়া যায়, এই ছোট ছোট যে প্রমাণগুলো আছে এগুলো সলভ করে নিলে দেখবেন রিটেনে খুব কাজে আসতেছে। আমি একটু রিটেনের একটা এক্সাম্পল দেই। 40তম বিসিএস একটা 5 মার্কের প্রশ্ন এসেছিল উপপাদ্য থেকে। সেটা হচ্ছে আপনার যে একটা বৃত্তের বাইরে দিয়ে যদি দুইটা স্পর্শক টানা হয় তাহলে প্রমাণ করো যে স্পর্শকদ্বয় পরস্পর সমান হবে। ঠিক আছে? আবার আরেকটা প্রমাণ চেয়েছিল যে স্পর্শ বিন্দুর উপরে কেন্দ্র থেকে যদি সংযোগ সরলরেখা আঁকা হয় সেটা স্পর্শকের উপর লম্ব হবে। এই দুইটা প্রশ্ন এসেছিল, আড়াই 5 নাম্বারের। যে দুইটা প্রশ্নই প্রমাণ খুবই সহজ, খুবই ইজি। ঠিক আছে? তো এই 5 নাম্বার কিন্তু অনেকে ইজিলি পেয়ে গেছেন। তো এই জন্য বলছি যে এই ছোট ছোট প্রমাণগুলো দেখে নিতে হবে, কারণ যে কোনো সময় এটা রিটেনে আমাদের কাজে লাগবে। তাহলে একটু আমরা এক এক করে উপপাদ্যগুলো দেখি। প্রথম উপপাদ্যটা কি? বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আচ্ছা, ভালো কথা। তো আমরা একটা স্লাইড অ্যাড করি, আসেন একটু প্রমাণগুলো দেখি যে কিভাবে আসে। কি বলছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু এটা আঁকি। একটা বৃত্ত মনে করি, এই হচ্ছে সেই বৃত্ত। সাপোজ এই হচ্ছে বৃত্তের সেন্টার। বলছে কি ব্যাস ভিন্ন, মানে ব্যাস হওয়া যাবে না, তাহলে ব্যাস ছাড়া যে কোনো একটা জ্যা আমরা নিচের দিকে নিয়ে নেই, নিচের দিকে নেওয়া ইজি, করতে সুবিধা হয়। তো বলছে হচ্ছে জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, ধরলাম এই হচ্ছে জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা এঁকে ফেললাম। আচ্ছা, কি বলছে? ওই জ্যায়ের উপর লম্ব হবে, মানে এই জ্যাটা ধরলাম সিডি, এটা ধরলাম ও, এটা হচ্ছে এসিডি বৃত্ত, তাহলে এই ও এবং এটা ধরলাম ই, এই ও ই লম্ব হবে হচ্ছে আপনার সিডি। আচ্ছা, কেন হবে? প্রমাণ তো অবশ্যই আছে। আচ্ছা, এটা প্রমাণ করি আমরা। তাহলে এই দুইটা যোগ করে দিই প্রমাণের সুবিধার্থে, অঙ্কন করতে হবে। আমরা দুইটা ত্রিভুজ পেয়ে গেছি এখানে। আচ্ছা, তাহলে ত্রিভুজ ও সিই এবং ত্রিভুজ ও ডিই, দুইটা ত্রিভুজ পেয়ে গেছি। এখন দেখেন এই দুইটা ত্রিভুজের মধ্য দিয়ে আমরা সবকিছু প্রমাণ করব। খেয়াল করেন, এই ওসি এবং ওডি দুইটাই কিন্তু ত্রিভুজের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে ওসি সমান সমান ওডি সমান সমান আর বলা যায়। ওই কি? সাধারণ বাহু। সেই ছোটবেলার ভাই সম্পাদ্য উপপাদ্য প্রমাণ করতেছি। আর বলাই আছে সিডি জ্যায়ের মধ্যবিন্দু ই, তার মানে সি সমান সমান ডি, তাই না? সি সমান সমান ডি। তাহলে আমরা তিনটা বাহু একদম সমান পেয়ে গেলাম। তাহলে এই তিনটা বাহু সমান হলে এই ত্রিভুজটা সর্বসম বলা যায়। তাহলে ত্রিভুজ ও সি ই সর্বসম ত্রিভুজ ও ডি ই। তাহলে এখান থেকে বলতে পারি আমরা কোণ ও ই সি সমান সমান কোণ ও ই ডি, মানে এই দুইটা কোণ পরস্পর সমান, এই দুইটা আমরা বলতে পারি। আমরা জানি না এরা কত মানের, বাট এরা সমান, এটা বলা যাচ্ছে কারণ ত্রিভুজটা সর্বসম। কিন্তু এই ওইসি এবং ওইডি একই সরলরেখার উপর অবস্থিত দুইটা কোণ, যাদের সমষ্টি হচ্ছে কত বলেন? কত? 180 ডিগ্রি। তার মানে প্রতিটা কোণ আবার সমান। তাহলে দুইটা কোণ সমান, 2x সমান সমান 180, তাহলে x সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, মানে প্রতিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি বলা যাচ্ছে? এই কোণ যেহেতু সমকোণ, তার মানে ওই লম্ব সিডি, ওই লম্ব সিডি। বুঝতে পারছেন প্রমাণ? রেসপন্স করেন ভাই, আমি তো আপনাকে দেখতে পারতেছি না, আপনাদের রেসপন্স নিয়ে ক্লাস নিতে হবে তো। এগুলো সহজ। এখন কথা হচ্ছে এইটার মতো আরেকটা উপপাদ্য আছে, রিভার্স উপপাদ্য বা বিপরীত উপপাদ্য। সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই প্রমাণটাও আছে। ঠিক আছে? এই প্রমাণটা আপনাদের জন্য বাসায় কাজ দিয়ে দিলাম। আগে স্লাইডে যাই, এই যে দেখেন এই প্রমাণটা বাসায় করে নিন উল্টাটা। এখন হচ্ছে লম্ব বলে দেওয়া আছে, তো যদি লম্ব হয় তাহলে ওই জ্যাটা সমদ্বিখণ্ডিত হবে, সেটা প্রমাণ করতে হবে। একদম সিমিলার ওয়েতে প্রমাণ করবেন, ত্রিভুজ দুটো নেবেন, সবসময় প্রমাণ করবেন, সমান দেখাই দিবেন। ঠিক আছে? এগুলো ইজি আছে। আচ্ছা, এরপরে একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা আমরা একটু দেখি। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, তার মানে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, লম্ব এবং দ্বিখণ্ডক দুইটা একসাথে, মানে এই জ্যায়ের উপর লম্ব হবে আবার জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, সেইটা কেন্দ্রগামী। আলটিমেটলি আগের উপপাদ্যের মতোই কথাটা বলতেছে, বাট একটু ঘুরিয়ে বলতেছে আর কি। ঠিক আছে? এই অনুসিদ্ধান্তটা এই দুটো উপাত্ত থেকে পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমরা নিচে যে ক্যালকুলেশনটা লেখা আছে এটা আপনারা চিত্র দেখে বুঝে নিতে পারবেন, এমন কিছু না, এটা বলার মতো কিছু হবে না। তাহলে আমরা এই প্রমাণটা দেখলাম, আমরা চলে আসলাম পরের প্রশ্নে, দেখি কি আছে প্রশ্নটায়। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত কেন্দ্র থেকে? আপনারা করেন ভাই, এটা 37তম বিসিএস এসেছিল। আমি একটু সময় নিলাম আপনাদের জন্য, 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু করে অ্যানসার দিবেন। আমি করে দিব, টেনশনের কোনো কারণ নাই, আমি করে দেওয়ার জন্য আসছি, আপনারাও করেন। আচ্ছা, এটা 5 দিয়ে দিচ্ছেন, এটা অনেকেই অ্যানসার জানেন কারণ এটা একটা বইয়ের কমন একটা অঙ্ক। সো এটার জন্য অনেকে পারছেন, খুব ভালো, পারলে ভালো লাগে দেখতে। তাহলে আমি করা শুরু করি, কারণ ধরে নিচ্ছি আপনারা অনেকেই জানেন। কি বলা হয়েছে? একটা বৃত্ত আমাদের এই জন্য আঁকতে হবে। এঁকে ফেললাম একটা বৃত্ত, অ্যাপ্রোচ হয়ে গেছে ভাই, বারবার বলতেছি, সোজা আঁকা একটু কঠিন। বৃত্তের কি বলছে? 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। তাহলে ধরলাম এই হচ্ছে সেই জ্যা, এই হচ্ছে কেন্দ্র। বলছে লম্ব দূরত্ব কত? লম্বটা টানলাম, এই দুইটা সরলরেখা এঁকে দিলাম। বলছে জ্যায়ের দৈর্ঘ্য 24, তার মানে দুই সাইড 12 12, কারণ আমরা জানি কেন্দ্র থেকে লম্ব টানলে জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়, একটু আগে শিখে এসেছি, তাই না? আচ্ছা, আবার কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ কত? 13 সেন্টিমিটার, তাহলে এই হচ্ছে সেই ব্যাসার্ধ 13, দুই সাইডই 13। বলা হয়েছে লম্ব দূরত্ব কত, তার মানে এই অংশটা বের করতে বলছে। তাহলে একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, 13 12, এটা হইতে হবে অবশ্যই 5। সো এটার অ্যানসার হচ্ছে 5। 13 স্কয়ার সমান সমান 12 স্কয়ার প্লাস x স্কয়ার, এখান থেকে x বের করা যাবে। আচ্ছা, তাহলে এটা পারা গেল। আমরা পরের স্লাইডে চলে আসি। আপনাদের জন্য আরেকটা পোল কোশ্চেন, দেখি পোল কোশ্চেনটা আনা গিয়েছে কিনা, আমি একটু চেক করে দেখি, তারপর লঞ্চ করে দিচ্ছি। হ্যাঁ, এই পোল কোশ্চেনটা আছে, দেখেন। এটার জন্য আপনাদেরকে 1 থেকে 1.5 মিনিট সময় দিচ্ছি, এবং এই মনে করেন 1 1.5 মিনিট একটা ব্রেকও নিচ্ছি। আমি একটু পানি খাই, আপনারা একটু অঙ্কটা করতে থাকেন। 1.5 মিনিট পর আবার আসতেছি।
ওকে, আবারও ফিরে আসলাম, সবাইকে অনেকক্ষণ সময় দিয়েছি, পোলটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, রেজাল্টটা দেখেন, আপনারা ম্যাক্সিমাম গাইডেন্স দিয়েছেন। ওকে, আমরা এটা করি এখন। দুই একজন বলছেন পোলটা সাবমিট করতে পারেন না, আদিল ভাই, এটা হয়তো টেকনিক্যাল অ্যান্সার হতে পারে, কোনো সমস্যা নাই, পোল সাবমিট না করতে পারলে এখানে কোনো নাম্বার কাটা যাবে না, আপনি করতে পারছেন কি, এটা হচ্ছে কথা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 8 সেন্টিমিটার। আসলে আমরা একটু করি। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে, এই বৃত্তটা একটু আমরা এঁকে ফেলি আগে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা, তার মানে এইটুকু হচ্ছে, মনে করলে এই হচ্ছে সেই জ্যা, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর বৃত্তের ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার। আমি এই দুইটা প্রান্ত যোগ করে দেই, তাহলে এই দুইটা 5 5 পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজ দুইটা খেয়াল করেন, দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে 5 3, তাহলে এটা অবশ্যই 4 হতে হবে, এটাও 5 3, এটা অবশ্যই 4 হতে হবে। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 4 + 4 = 8 সেন্টিমিটার। সহজ ছিল। ওকে, আমরা আরেকটা উপপাদ্য দেখবো এখানে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। আচ্ছা, আসেন, এগুলো মুখে মুখে বললে হবে না, আমরা একটু প্রমাণ দেখি, প্রমাণগুলো করি, শেখা যাবে প্রমাণ করলে। আচ্ছা, কি বলেছে আমাদেরকে বলেছে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাহলে এটা বৃত্ত আগে এঁকে ফেলি। এই হচ্ছে ধরলাম সেই বৃত্ত, এই হচ্ছে কেন্দ্র, সমান সমান জ্যা, তাই না? তাহলে দুই সাইডে সমান করে দুইটা জ্যা নিয়ে নিলাম, সাপোজ সমান হয়েছে কিনা জানি না, ধরে হয়েছে। আচ্ছা, দূরত্ব চিন্তা করলাম, এইটা এই হচ্ছে দূরত্ব একটা, এই হচ্ছে আরেকটা দূরত্ব। তো এখন কথা হচ্ছে, এখানে প্রমাণ করতে গেলে আমাদের কিছু এক্সট্রা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? এই যে এই মাথাগুলো যোগ করে দিতে হবে, যোগ না করে দিলে আমরা প্রমাণ করতে পারবো না। তো দিলাম যোগ করে, ধরলাম এইটা ও, এইটা ধরলাম এ বি জ্যা, এইটা ধরলাম সি ডি জ্যা, এই দূরত্বটা ধরলাম ই, এটা ধরলাম এফ, এরকম পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা এখানে কয়েকটা ত্রিভুজ পেয়ে গেছি, যেমন ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ সি ও এফ, এরকম দুটো ত্রিভুজ পেয়ে গেছি, উপরে দুইটা। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু চিন্তা ভাবনা করি যে কি হয়। এখন দেখেন, এই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, কিন্তু ও এ সমান সমান ও সি সমান সমান আর, একটা পেয়ে গেলাম। এবার 2 নাম্বার পয়েন্ট দেখবো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কি, 2 নাম্বার পয়েন্ট বলেন দেখি, আপনারা একটু চিন্তা করতে পারেন কিনা। আচ্ছা, আমি বলি, থাক, এত সময় নষ্ট করে লাভ নাই। বলা হয়েছে কি, জ্যা থেকে দূরত্বে, তাই না, সমান দূরত্বে বলছে, তার মানে ওই সমান সমান ও এফ, এটা তো বলেই দেওয়া আছে সমান দূরত্বে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেওয়া আছে, আরেকটা জিনিস কি, সমান দূরত্বে কি বলা আছে না, প্রমাণ করতে হবে। দাঁড়ান একবার দেখে নিই, এটা মানে প্রমাণ করতে হবে আমাদের, সমান দূরত্বে মানে দেওয়া নাই। হ্যাঁ, সমান দূরত্বে প্রমাণ করতে হবে, তার মানে এটা আমরা লিখতে পারবো না, দাঁড়ান মুছে দিই, আমরা উল্টাটা করে ফেলছি, সমান সমান জ্যা বলছে। আচ্ছা আচ্ছা, তাহলে এ বি এবং সি ডি সমান, সেটা বলা আছে আমাদের। তাহলে আমরা ওই এবং ওএফ সমান কি আমরা জানি না, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে হচ্ছে ওই সমান সমান ওএফ, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, এখন দেখেন, কোন একটা জ্যা কেন্দ্র থেকে দূরত্ব বলতে গেলে সাধারণত লম্ব দূরত্বই বোঝানো হয়, এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রে মনে রাখতে হবে। কোন একটা জ্যা থেকে কেন্দ্রের দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, অন্য কোনো দূরত্ব বের করা সম্ভব না, লম্ব দূরত্বটা চিন্তা করা হয়। আমরা একটু আগেই দেখেছি, কোন কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে সেই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়, তাই না? তার মানে এই হয়ে যায় সমান সমান বিই, যেহেতু লম্ব দূরত্ব হয়েছে, এবং সিএফ হয়ে যাবে হচ্ছে সমান সমান ডিএফ, এই দুটো সমান হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা একটু আগে দেখেছি এবি সমান সমান সিডি, তাহলে এই সমান সমান হাফ অফ এবি, ওইদিকে সিএফ সমান সমান হাফ অফ সিডি বলা যায়। আবার এবি সমান সমান সিডি, তার মানে এই সমান সমান সিএফ, এই এবং সিএফ সমান হয়ে গেল। এবং যেহেতু লম্ব দূরত্ব চিন্তা করা হয়েছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, অতএব কোণ এইও সমান সমান কোণ সিএফও। তাহলে ত্রিভুজদ্বয় অবশ্যই সর্বসম। শোনেন, আরেকটা হিন্স দিয়ে রাখি, এই বৃত্ত রিলেটেড যতগুলো উপপাদ্য আছে, আপনাকে ধরেই রাখতে হবে আপনাকে সমকোণী ত্রিভুজ নিয়ে সর্বসম প্রমাণ করতে হবে ম্যাক্সিমাম উপপাদ্যের ক্ষেত্রে। এটা একটা হিন্স দিয়ে রাখলাম, সেটা হচ্ছে যাবতীয় ক্ষেত্রে আপনার সর্বসম প্রমাণ করলেই আপনার উপপাদ্যটা মিলে যাবে। তাহলে সর্বসম যেহেতু হয়ে গেছে ত্রিভুজ দুইটা, তাহলে আমরা বলতে পারি ওই সমান সমান ওএফ প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পারছেন প্রমাণটা? কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, ওকে, ধরে নিচ্ছি সবার কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এর আরেকটা বিপরীত উপপাদ্য আছে। কি বিপরীত উপপাদ্য, সেটা একটু আমরা দেখি। এটা আপনাদের জন্য বাসায় করবেন, বাসায় কাজ দিয়ে দিচ্ছি। বিপরীত উপপাদ্যটা হচ্ছে, এইখানে বলা থাকবে বৃত্তের কেন্দ্র থেকে এবার সমদূরবর্তী, মানে এবার ওই সমান সমান ওএফ বলে দেওয়া আছে, ওই সমান সমান ওএফ এবার বলে দেওয়া আছে, সমান দূরে আছে। প্রমাণ করতে হবে হচ্ছে এবি সমান সমান সিডি, মানে জ্যা দুইটা যে পরস্পর সমান সেটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটাও কিন্তু আসে, আমরা আগের স্লাইডে একটু যাই, দেখেন এই যে 2 নাম্বার যে উপপাদ্যটা আছে, আমরা প্রথমটা প্রমাণ করছি, এই দ্বিতীয়টার প্রমাণ আপনাদের জন্য দিয়ে দিলাম। এটা এসডব্লিউ ম্যাথ বইয়ের সাহায্য না নিয়ে এইভাবেই করেন, একদম সিমিলার ওয়েতেই করতে হবে এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বৃত্তের উপপাদ্যগুলো দেখলাম। আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা ভালো একটা প্রবলেম, আসেন দেখি। এবিডি বৃত্তে এবি ও সি দুইটি সমান জ্যা পরস্পর টি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? খেয়াল করেন কি বলেছে, এবিডি বৃত্তে, মানে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে কিন্তু আগে, তাহলে বৃত্ত আমরা আগে একটা আঁকি। ওকে, এবং এবি এবং সিডি দুইটি সমান জ্যা আছে, এরা পরস্পর আবার টি বিন্দুতে ছেদ করেছে, অনেকগুলো কথা বলে ফেলছে। তাহলে ধরলাম এই একটা জ্যা, এটা ধরলাম এবি, আর টি বিন্দুতে যেটা ছেদ করছে আরেকটা যে সিডি, সেটাকে কোথায় নিব, না এইভাবেই নেই, এই ধরলাম সি, এই হচ্ছে ডি। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমার সেই টি বিন্দু, টি বিন্দুতে ছেদ করছে। আর বৃত্তের কেন্দ্র কই, বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র। এখন বলা হয়েছে কোনটা সত্য, আমরা তো জানি না ভাই কোনটা সত্য, তাহলে আমাদের একটা প্রমাণ করতে হবে। এখন দেখেন 12তম বিসিএস ছিল, এবং এই প্রশ্নটা মোটামুটি একটু ক্রিটিক্যাল ছিল, কারণ প্রথম দেখায় কিছুই বলা যাচ্ছে না যে আসলে কোনটা সমান, আমাদের এটা করতে হবে। হ্যাঁ শায়লা, থ্যাংক ইউ, আপনি আনসার দিয়ে ফেলছেন, কোনো সমস্যা নেই, আমরা সলভ করি এটাকে। আসেন, এখন কি বলা আছে একটু খেয়াল করে দেখেন তো। আমাদের এখানে একটা অঙ্কন করতে হবে, অঙ্কন না করলে প্রমাণ করা সম্ভব না। এই ও থেকে দুইটা জ্যায়ের উপরই দুইটা লম্ব টানতে হবে, এই এবির উপর ওই লম্ব এবং সিডির উপর
ওএফ লম্ব আমরা অঙ্কন করে ফেললাম। আচ্ছা, তাহলে এবং ও কমা পি যোগ করে দিলাম, এই কেন্দ্র থেকে এই ছেদবিন্দুটা যোগ করে দিলাম, ওপি যোগ করি, এই হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে এখন আসেন আমরা প্রমাণ শুরু করি। যেহেতু ওই লম্ব এবি, তাই না, এই ওই তো এবির উপর লম্ব, তাহলে এই সমান সমান বি, কারণ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, বারবার বলতেছি কেন্দ্রের থেকে শুরু করে কোনো জ্যায়ের উপর লম্ব টানা হলে সেই জ্যাটা লম্ব দ্বিখণ্ডিত বা সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই সমান সমান বি, আবার ওএফ লম্ব সিডি, তার মানে সিএফ সমান সমান ডিএফ, এইটাও সমান, এই দুইটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এর থেকে আমরা একটু চিন্তা ভাবনা করি যে কিছু করা যায় কিনা, দেখি। এই সমান সমান বি আরেকটা লাইন এখান থেকে লেখা যায়, সমান সমান হাফ অফ এ বি, লেখা যায় কিনা? এই সমান সমান বি এবং তারা হচ্ছে এবির অর্ধেক দুজনেই, এজন্য হাফ অফ এবি। সিমিলার ওয়েতে সিএফ সমান সমান ডিএফ সমান সমান হাফ অফ সিডি, সিএফ এবং ডিএফ দুজনেই পরস্পর সমান এবং তারা প্রত্যেকেই সিডির অর্ধেক। আচ্ছা, তাহলে এই সমান সমান হাফ সিডি, পরের লাইনে সিএফ সমান সমান, সরি এখানে এবি হবে এবং হাফ সিডি। তাহলে কিন্তু একটু আগে আমরা দেখে এসেছি প্রশ্নে বলে দিয়েছে এবি এবং সিডি পরস্পর সমান, তাহলে হাফ এবি এবং হাফ সিডিও পরস্পর সমান হবে, তার মানে এই এবং সিএফ পরস্পর সমান হয়ে গেল। এই সমান সমান সিএফ, কোন অংশটা ভাই দেখি তো একটু, এই এবং সিএফ পরস্পর সমান, এটা আমরা মোটামুটি বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা দুইটা ত্রিভুজ নিব, ত্রিভুজ ওপিই এবং ত্রিভুজ ওপিএফ। কোন দুইটা ভাই বলেন তো? এই যে দুইটা ত্রিভুজ আছে না, সমকোণী ত্রিভুজ গঠন হয়ে গেছে, ওই দুইটা সমকোণী ত্রিভুজ নিব। এই দুইটা সমকোণী ত্রিভুজে আমরা ওই সমান সমান ওএফ, লম্ব দূরত্ব সমান সমান জ্যা সমান দূরবর্তী। এরপরে আর কি আছে? অতিভুজ ওপি সমান, এটা সাধারণ বাহু, ওপি হচ্ছে আপনার সাধারণ বাহু। আর কি আছে? আরেকটা কি ধরা যায়? সমকোণ। এই যে লম্ব টানছি, এই দুইটা কোণ সমকোণ এবং তারা পরস্পর সমান, অর্থাৎ কোণ ওইপি সমান সমান কোণ ওএফপি। তাহলে এই ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এই ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম, তো সর্বসম হলে এখান থেকে লেখা যায় হচ্ছে পিই সমান সমান পিএফ, পিই সমান সমান পিএফ, এইটা লেখা যায়। ঠিক আছে, এখন দেখেন এইটার সাথে দুইটা জিনিস আমরা যোগ করে দিব, পিই সাথে বিই যোগ করে দিব এবং পিএফ এর সাথে ডিএফ যোগ করে দিব, কারণ এই পিই এবং ডিএফ পরস্পর সমান। একটু আগে আমরা প্রমাণ করছিলাম এই সমান সমান যেরকম সিএফ, বি সমান সমান ডিএফ, এটা প্রমাণ করে আসছিলাম। তো এই দুটো যোগ করে দিলে কি থাকে? পি প্লাস বি মানে কি? পি প্লাস বি মানে হচ্ছে পিবি, একটু বড় আছে কিন্তু ম্যাথটা, ঠিক আছে। আর পিএফ সমান প্লাস ডিএফ মানে হচ্ছে পিডি, তাহলে পিবি সমান সমান পিডি, এটাই হচ্ছে সমান এবং এটাই হচ্ছে আমাদের অ্যানসার। পিবি সমান সমান পিডি, অপশন ডি হচ্ছে আপনার কারেক্ট অ্যানসার। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন কথা আছে ভাই, পিবি সমান সমান পিডি যদি আমরা প্রমাণ করে ফেলি, আবার বলা হচ্ছে এবি এবং সিডি যে পরস্পর সমান, তাইলে এই যে অংশটা পিসি এবং পিএ এরাও কি পরস্পর সমান না? কি বলেন কিনা দেখেন, পিএ এবং পিসিও তো সমান হয়ে যায়, তার মানে এখানে অ্যানসার আছে কয়টা বলেন? এখানে অ্যানসার আছে দুইটা, পিএ এবং পিসি এরাও সমান হবে। তার মানে আসলে এই টাইপের প্রশ্নগুলো কখনোই এমসিকিউতে আসা উচিত না, কারণ এগুলো হচ্ছে একদম উপপাদ্য। আপনাকে প্রমাণ চাইতে পারে যে প্রমাণ করুন যে পিএ সমান পিসি বা প্রমাণ করুন যে পিবি সমান পিডি, এগুলো চাইতে পারে, বাট এইরকম একটা কোশ্চেন দিয়ে সেই এমসিকিউতে দিয়ে দেওয়া মানে হচ্ছে মানে মজা নেওয়া আর কি। এই টাইপের উপপাদ্যগুলো এমসিকিউতে দেওয়া ঠিক না, নরমালি এখন আর এই টাইপের প্রশ্ন আসে না, অনেক আগে আসতো। সো আমরা প্রমাণটা শিখে রাখেন, এটা একটা উপপাদ্য হিসেবে শিখে রাখেন, কাজে লাগবে। তাহলে দুইটাই হচ্ছে আমার অ্যানসার। হ্যাঁ, অনেক বড় ভাই, একটু বড় আছে এটা। আচ্ছা, আমরা তাহলে বৃত্তের অনেকখানি উপপাদ্য শিখে ফেললাম, এরপর আমরা চলে আসলাম বৃত্তের স্পর্শক নিয়ে উপপাদ্যগুলা। স্পর্শক কাকে বলে? স্পর্শক বলে হচ্ছে বৃত্তের বাইরের যে কোনো একটা বিন্দু থেকে, মনে করেন এই একটা বৃত্ত, বৃত্তের বাইরে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে বৃত্তের গায়ে যে সরলরেখা টানা যায়, যেটা স্পর্শ করে যায়, সেইটাকে স্পর্শক বলে। এখন বলেন তো যে বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপর সর্বোচ্চ কয়টা স্পর্শক টানা যেতে পারে? রুম্পাবু যেটা জিজ্ঞেস করছেন, আপনি যদি এক্স্যাক্টলি ড্র করতে পারেন তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই, আপনি বুঝে অ্যান্সার করতে পারেন। আর যদি তারপর ড্র করার পর সমস্যা হয়, সেক্ষেত্রে প্রমাণ করে নিতে হবে। বাট সুখের কথা হচ্ছে এই টাইপের প্রশ্ন এখন আর পরীক্ষার হলে আসে না, এগুলো আসলে উপপাদ্য, এগুলো প্রমাণ আসলে রিটেনে আসে। আচ্ছা, সবাই দুইটা অ্যান্সার দিবেন, একজন দেখলাম একটা লিখছেন, কেন একটা স্পর্শক টানা যাবে? রিয়া আপু, এটা তো ঠিক হলো না, একটা কেন স্পর্শক টানা যাবে? দুইটা স্পর্শক টানা যাবে, সর্বোচ্চ দুইটা টানা যায়, ঠিক আছে। আচ্ছা, এই অনুসিদ্ধান্ত বলেই দেওয়া হয়েছে বৃত্তের উপরে কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায় এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক টানা যায় এবং বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে সর্বোচ্চ একটা স্পর্শক আঁকা যাবে। যেমন এই বিন্দুতে একটা আঁকা গেছে, এই বিন্দুতে একটা আঁকা যাবে, মনে করেন এই বিন্দুতে এরকম একটা আঁকা যাবে, এইখানের বিন্দুতে এরকম একটা আঁকা যাবে, এরকম যে কোনো একটা বিন্দুতে একটা আঁকা যাবে, কিন্তু বহিস্থ কোনো বিন্দু থেকে সর্বোচ্চ দুইটা স্পর্শক একটা বৃত্তে আঁকা যাবে, ঠিক আছে। এখন এখানে একটা উপপাদ্য আছে হচ্ছে, যদি বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে স্পর্শকটা স্পর্শগামী বিন্দুর ব্যাসার্ধের উপর লম্ব হবে, অর্থাৎ এইখানে যেই ব্যাসার্ধটা আছে এই স্পর্শকটা এই ব্যাসার্ধের উপর লম্ব হবে। এইখানে যে দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্যে 40তম রিটেনে এসেছে, 40 বিসিএস রিটেনে এই দুটো উপপাদ্য এসেছে আড়াই আড়াই 5 নাম্বারের জন্য, ঠিক আছে। তো এই দুটো উপপাদ্য আসলে খুব ইজি, এটা আমি আর প্রমাণ করব না, এটা প্রমাণের হিন্টস একটা দিয়ে দেই, একটা স্লাইড অ্যাড করে প্রমাণের হিন্টসটা দিয়ে দেই, আপনারা একটু করে নেবেন। কিভাবে করবেন একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন এইটা একটা বৃত্ত, এই হচ্ছে বহিস্থ বিন্দু, এখান থেকে আপনি একটা স্পর্শক টানছেন সাপোজ, এখান থেকে একটা স্পর্শক টানছেন সাপোজ, এই হচ্ছে আপনার কেন্দ্র। তো
তো এই স্পর্শ বিন্দুর উপর যে ব্যাসার্ধটা আছে কেন্দ্র থেকে সেটা মনে করেন এরকম এঁকে ফেললাম। তো এইখানে মনে করলাম পি বিন্দু, এটা ও এ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তো এইখানে আসলে একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? ও কমা পি যোগ করতে হবে। এটা যোগ না করলে আপনি প্রমাণ করতে পারবেন না। এরপর করবেন হচ্ছে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটো নেবেন, অর্থাৎ ত্রিভুজ PAO আর ত্রিভুজ PBO, এই দুই ত্রিভুজের মধ্যে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে। প্রথম অনুসিদ্ধান্তে কি চেয়েছে? যে ব্যাসার্ধের উপর লম্ব, তাই না? মানে স্পর্শকের উপর ব্যাসার্ধের উপর লম্ব, এইটা প্রমাণ করতে হবে। সো আপনি সেইভাবে প্রমাণ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন এই দুই ত্রিভুজের মধ্যে OA সমান সমান OB ব্যাসার্ধ, তারপরে OP হচ্ছে আপনার সাধারণ বাহু, তাই না? এগুলো তো মোটামুটি বলা যায়। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে PA সমান সমান PB। এটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে দুইটা স্পর্শক রাখলে তারা পরস্পর সমান হয়, ঠিক আছে? এটা আমরা জানি, এটা মোটামুটি সমান হয়। তো এই হচ্ছে কথা। তো এইটা দিয়ে সুন্দরভাবে ইজিলি প্রমাণ করা যায়, সর্বসম্মতি দিলে এই অংশটা সমান প্রমাণ করা যাবে। তো এইটা আপনারা করে নিন, হিন্স দিয়ে দিলাম, বাকিটাও করে নিন। এখন আমার এখানে আজান দিচ্ছে, আমরা একটা পোল কোশ্চেন আছে, এই পোল কোশ্চেনটা দিয়ে আমরা আজানের ব্রেকে যাব। আজানের জন্য আমরা সর্বোচ্চ 5 মিনিট ব্রেক দিতে পারি। ওকে, 5 মিনিট একটা ব্রেক দিব। আগে পোলটা লঞ্চ করে দেই। এটা জলদি অ্যান্সার করেন, অ্যান্সারটা শেষ হলে আমরা একটা ব্রেকে যাব। আচ্ছা, কি বলেছে? কোন বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ মান কত, তাই না? তাহলে কি বলতেছে? আচ্ছা, আমি পোলটা ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে অ্যান্সারটা দেই। রেজাল্ট আপনারা একটু দেখে নেন। আপনারা ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিয়েছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন কোন বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মনে করলাম এই হচ্ছে সেই বৃত্ত, স্পর্শ বিন্দুগামী মনে করলাম এই হচ্ছে স্পর্শক, এই হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এর অন্তর্ভুক্ত কোণ আমরা একটু আগে অনুশীলনে দেখেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে লম্ব হয়, মানে 100 কোণ। সো এটাই হচ্ছে অ্যান্সার। সো এখানে আমরা একটা ছোটখাটো ব্রেক নিব 5 মিনিটের, একটু আজান দিচ্ছে, যেহেতু আজানগুলো শেষ হোক, এর মধ্যে আপনারা একটু রিফ্রেশ হন। বৃত্ত নিয়ে আমাদের আরো কিছু উপপাদ্য আছে এবং আমরা আরো 2-3টা বাইরের জিনিস আপনাদের একটু প্রমাণ করে দেখাবো আজকে আমি। একটু খেয়াল করবেন, কারণ এর পরের অংশগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো 5 মিনিট পরে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আর কি, দেখা হবে না।
ওকে, আমরা 5 মিনিট একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পরে আমরা সবাই আবারও ফিরে আসলাম। সবাই আছেন তো? শুরু করে দিচ্ছি কিন্তু, যারা এদিক ওদিক গিয়েছিলেন আবার ব্যাক করেন। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি। আমরা কয়েকটা উপপাদ্য অনুসিদ্ধান্ত এগুলো দেখেছি, এবার আমরা স্পর্শ বিন্দু রিলেটেড কিছু অনুসিদ্ধান্ত উপপাদ্য দেখবো। ব্যাপারটা হচ্ছে সহজ বাংলায় বললে, দুইটা বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে, সাপোজ মনে করেন এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত সাপোজ স্পর্শ করেছে, তো এরকম যদি একটা কন্ডিশন হয় যে স্পর্শ করছে, এটা মনে করে সেন্টার, তো এক্ষেত্রে কি হবে, এদের যে কেন্দ্র দুইটা, এই যে কেন্দ্র এবং এই যে স্পর্শ বিন্দু, এরা হবে সমরেখ। সমরেখ মানে একই সরলরেখার উপর অবস্থান করবে, ঠিক আছে? এরা একই সরলরেখার উপর অবস্থান করবে, এটা হচ্ছে উপপাদ্য। এটা আপনারা অনেকেই জানেন। তো এখান থেকে দুইটা সিদ্ধান্ত বের হয়। কিভাবে বের হয়? যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, অর্থাৎ আমি যদি যেভাবে এঁকেছি সেইভাবে যদি স্পর্শ করে, তাহলে মনে করেন এই বৃত্তের ব্যাসার্ধ r1, এই বৃত্তের ব্যাসার্ধ r2, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? অর্থাৎ এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত হবে যদি এরকম বহিস্থভাবে স্পর্শ করে? বলেন তো। দুইটা যোগফল। আচ্ছা, অনেকেই লিখতে সময় লাগছে, অসুবিধা নেই, আমি লিখে দিচ্ছি r1 + r2, কারণ এখন ডিসটেন্সটা হচ্ছে এখান থেকে এটুকু r1, এখান থেকে এটুকু r2, সো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে r1 + r2। কিন্তু যদি এরকম হয় যে এই একটা বৃত্ত আবার এই ছোট একটা বৃত্ত, ঠিক আছে, মনে করলাম এই বৃত্তের সেন্টার এই আর এই বৃত্তের সেন্টার এই, আর অন্য কালি দিয়ে আঁকি তাহলে একটু সুবিধা হবে। এইটা হচ্ছে এই বৃত্তের আর লালটা হচ্ছে এই বৃত্তের, তাহলে এখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এই একটা কেন্দ্র এই একটা কেন্দ্র, মানে জাস্ট এইটুকু। এখন আমরা হিসাব করবো হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ এই পর্যন্ত r1, এই বৃত্তের ব্যাসার্ধ এই পর্যন্ত r2, তাহলে r1 থেকে যদি r2 বিয়োগ করা যায় তাহলে আমরা এই অংশটুকু পাচ্ছি। তার মানে তখন হয়ে যাবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r1 - r2, তার মানে বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের দুটো সিদ্ধান্ত। এগুলো খুব ইজি ভাই, এগুলো খুব কঠিন কিছু না। তো আমরা একটা প্রশ্ন দেখি, বহিস্থ কোনো বিন্দু থেকে একটি বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা সম্ভব? বারবার বলছি ভাই, এটার অ্যান্সার দিব না, আপনারা বলেন অ্যান্সার কত হবে, আপনারা দেখেন। ওকে, 2 c 2 2 2, আচ্ছা দুইটা, মানে অ্যান্সার হবে হচ্ছে সি। দুইটা স্পর্শ আঁকা সম্ভব। এই যদি একটা বৃত্ত হয়, এই একটা স্পর্শ, এই একটা স্পর্শ, এটা ঠিক হলো না, এ এবং বি। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন দেখি আমরা, এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করেছে, কোণ এসিবি এর মান কত? দাঁড়ান দাঁড়ান, একটু আঁকতে হবে, এটা নাহলে বোঝা যাবে না। এই একটা বৃত্ত মনে করলাম, এই বৃত্ত এ এবং এই হচ্ছে বৃত্ত বি, কি বলেছে, এরা বহিস্থভাবে স্পর্শ করছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই হচ্ছে কেন্দ্র এ আর এর কেন্দ্র হচ্ছে এই বি, তাহলে কোণ এসিবি এর মান কত? কোথায় স্পর্শ করছে? সি বিন্দুতে, তার মানে এই বিন্দুটা হচ্ছে আপনার সি, তাহলে এ সি বি, এই যে মনে করেন এঁকে ফেললাম, এই হচ্ছে এসিবি সরলরেখা। কোণ এসিবি মান কত এখন বলেন? ওকে, অনেকে অ্যান্সার দিয়েছেন। কোণ এসিবি হচ্ছে একটা এক সরলরৈখিক কোণ, যেটা বুঝায় কোণ এসিবি হচ্ছে এক সরলরৈখিক কোণ, এবং একটা সরলরৈখিক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। সো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 180 ডিগ্রি। আঁকলেই ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আপনাদের জন্য পরের পোল কোশ্চেন, আমি একটু প্যানেলিস্টকে বলবো, বা মামুন ভাই বা সোহেল ভাই থাকলে প্লিজ একটু পোলটা লঞ্চ করে দিবেন প্লিজ, আমার এখান থেকে লঞ্চ করতে প্রবলেম হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। কি বলেছে এই প্রশ্নে? x সেন্টিমিটার এবং y সেন্টিমিটার পরিধির দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? ওকে, অনেকে অ্যান্সার দিয়েছেন বাট খুবই কম, বাট আশার কথা হচ্ছে কারেক্ট অ্যান্সার বেশি আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর সময় দিচ্ছি না, আমি এটা ক্লোজ করে দেই পোলটা। রেজাল্টটা দেখেন, আপনারা ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ভাইয়া পোলে ইমোজি আসে? ভাইয়া জানি না পোলে ইমোজি আসে কিনা। অনেকে অপশনগুলো দেখতে পান নাই আসলে, এইভাবে ফ্র্যাকশন লেখাটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য অনেক অপশন দেখতে পান নাই। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি করিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে একটু মিলিয়ে নেন আপনারা, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন কি বলেছে, x সেন্টিমিটার y সেন্টিমিটার পরিধি দুইটা বৃত্ত, মানে প্রথম বৃত্তের পরিধি কত? x, দ্বিতীয় বৃত্তের পরিধি y, আমরা জানি পরিধি হচ্ছে টুয়াইস পাই r। এখন ধরে নিলাম প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আপনার কত? r1, এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে r2, তাহলে প্রথম বৃত্তের পরিধি x সমান কত হবে? টুয়াইস পাই r1, দ্বিতীয় বৃত্তের পরিধি y সমান কত হবে? টুয়াইস পাই r2। এই হচ্ছে দুইটা আমরা পরিধি পেয়ে গেছি। এখন বলা হয়েছে কি, বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি হবে? বলেই দিয়েছে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে সমান সমান r1 + r2, অর্থাৎ ব্যাসার্ধদ্বয়ের যোগফল। তাহলে ব্যাসার্ধদ্বয়ের যোগফল r1 কিভাবে বের করা যাবে? এখান থেকে r1 সমান সমান x বাই টুয়াইস পাই, এখান থেকে r2 বের করা যাবে y বাই টুয়াইস পাই, ওই পাশে নিয়ে গেছি আর কি, ভাগ হয়ে গেছে। তাহলে r1 এর মান হচ্ছে আপনার x বাই টুয়াইস পাই, r2 এর মান হচ্ছে y বাই টুয়াইস পাই, লসাগু করলে টুয়াইস পাই, উপরে হচ্ছে x + y। এইটা হচ্ছে আপনার অ্যানসার, বৃত্ত দুটি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। মজার একটা প্রবলেম ছিল, খুবই ভালো একটা প্রবলেম। তাহলে আমরা পরের স্লাইডে আসি। পরের স্লাইডে কি আছে একটু দেখি। একটি ত্রিভুজ ও একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? আশিক ভাই হয় নাই, রোমা আপু হয় নাই, হচ্ছে না কারোরই। ভালো করে খেয়াল করেন প্রশ্নটা। রেজওয়ানা আপু হয়েছে, থ্যাংক ইউ। শশী থ্যাংক ইউ।
ওকে, সালমান ভাইয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, সালমান ভাইয়া, আবির ভাইয়া সবারই হয়েছে। ওকে, ম্যাক্সিমামেরই হয়নি, বেশ কিছু মানুষের হয়েছে। সো একটু খেয়াল করেন কি বলেছে প্রশ্নে, একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। প্রশ্নটা খেয়াল করেন, ছেদ নাকি স্পর্শ, দুইটা ব্যাপার আছে কিন্তু এখানে। ছেদ নাকি স্পর্শ? ছেদ করা মানে হচ্ছে এই সরলরেখা এই সরলরেখা ছেদ করলো, এই বৃত্ত এই সরলরেখা ছেদ করলো। স্পর্শ কোনটা বোঝায়? এই বৃত্ত এই সরলরেখা স্পর্শ করে গেছে, এই কিন্তু স্পর্শ বিন্দু কিন্তু একটা, কিন্তু যেই বলা হচ্ছে ছেদ বিন্দু, ছেদ বিন্দু তখন দুইটা, এই একটা এই একটা। তাহলে একটা ত্রিভুজ আঁকেন, একটা বৃত্ত আঁকেন, সর্বোচ্চ কয়টা বিন্দু হইলো ছেদ করা দেখেন তখন নিজেই বলেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে টোটাল ছেদ বিন্দু কয়টা হবে? সর্বোচ্চ 6টা ছেদ বিন্দু হবে। আর যদি এখানে বলতো যে একটি ত্রিভুজ একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে স্পর্শ করতে পারে, অর্থাৎ পরিবৃত্তের কথা বলতেছে সাপোজ, বা অন্তর্বৃত্তের কথা বলতেছে, এই হচ্ছে আমার অন্তর্বৃত্ত আর এই হচ্ছে আপনার পরিবৃত্ত, জাস্ট হচ্ছে স্পর্শ করা, তাহলে কিন্তু একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তখন কিন্তু হবে 3টা বিন্দুতে স্পর্শ করতে পারে। সো পরীক্ষার হলে খেয়াল রাখবেন প্রশ্নটা কি এসেছে, ছেদ করা এসেছে নাকি স্পর্শ করা এসেছে। ওকে, এই যে এখানে একটু বলে দিলাম আপনাদেরকে, এই স্লাইডটা আসলে আগে দেখালে আপনারা সবাই পারতেন, বাট এই স্লাইডটা একটু পরেই দেখালাম, আগে দেখিয়ে লাভ নাই। এই হচ্ছে সর্বোচ্চ 6টা বিন্দু এবং মিনিমাম 2টা বিন্দুতে ছেদ করতে পারে। হ্যাঁ রাখি আপু, মিনিমাম ছেদ বিন্দু 2টাই হবে, এই যে দেখেন আপনার প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার এই প্রশ্নের অ্যান্সার দেন, দুইটি বৃত্তের মধ্যে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? দুইটা বৃত্তের মধ্যে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? একটা? হ্যাঁ হ্যাঁ কি বলেন, একটা? দুইটা না আপু, দুইটাও না। আচ্ছা দেখি, চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করেন, এখন বাড়াই দিচ্ছেন অনেকে, 3টা দিচ্ছেন 4টা দিচ্ছেন। আচ্ছা যাই হোক, এটা একে দেখতে হবে, এবার আন্দাজে বললে লাভ নাই। আমরা দুইটা বৃত্ত আগে আঁকি, মনে করলাম এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। এখন স্পর্শক বলতে গেলে মনে করেন এই একটা স্পর্শক আঁকলাম, যে দুইটা বৃত্ত দিয়ে গেছে, সরি এই একটা স্পর্শক। আবার এই মাথা দিয়ে এই নিচের দিকে একটা দিতে পারবো, এই দুইটা স্পর্শক হইলো। আবার এও কি করবে, এর এখান দিয়ে সে নিচে একটা স্পর্শক টানতে পারে, আবার এই দুইটা বিন্দু দিয়ে একটা স্পর্শক যেতে পারে। তাহলে কয়টা স্পর্শক হইলো এখন আপনারা বলেন? 4টা। 1 2 এটা 3 এটা 4, টোটাল 4টা স্পর্শক সর্বোচ্চ আঁকা যাবে। ঠিক আছে, সর্বোচ্চ 4টা স্পর্শক আঁকা যাবে। এগুলো হচ্ছে একটু মানে চিন্তা শক্তি বিকাশ করার মতো কোশ্চেন, যে আপনাকে পরীক্ষার হয় একে দেখতে হবে, আন্দাজে অ্যান্সার করতে গেলে কিন্তু অনেক ভুল হয়ে যাবে। ঠিক আছে, ফাহমিদা যেটা জিজ্ঞেস করেছেন, বৃত্ত পাশাপাশি থাকলে, ভাইয়া পাশাপাশি যদি থাকে, মনে করেন এই একটা বৃত্ত এই একটা বৃত্তে স্পর্শ করছে, সেক্ষেত্রে কিন্তু এই একটা স্পর্শক এই একটা স্পর্শক, ঠিক আছে, তখন কিন্তু যদি এরকম স্পর্শ করা থাকে তখন দুইটা স্পর্শক আঁকা যাবে, তখন আর এ কিন্তু এভাবে স্পর্শক, আচ্ছা কমন একটা স্পর্শক হবে ভাইয়া, এই যে এই একটা স্পর্শক আছে কমন স্পর্শক, যে দুইটা বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে, তখন 3টা হবে। ঠিক আছে, টাচ করলে 3টা হবে। আচ্ছা ঠিক আছে শ্রাবণ ভাই, আপনার অ্যান্সার ঠিক আছে, কোনো সমস্যা নেই, 4টাই ফিক্সড। ওকে, আমরা এবার একটু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ এইসব নিয়ে একটু কথাবার্তা বলবো, আসলে একটু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণ কি, এগুলো বুঝতে গেলে আমাদের চাপ বুঝতে হবে, বৃত্তের চাপ কাকে বলে, বৃত্ত চাপ জিনিসটা কি, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো বৃত্তের চাপ জিনিসটা যেন ক্লিয়ার হয়, এজন্য আমি একটা স্লাইড নিয়ে আগে এখানে একটু আপনাদেরকে দেখাই, একে দেখালে ক্লিয়ার হবে অনেক। মনে করেন এটা একটা বৃত্ত, আচ্ছা এই বৃত্তের নাম দিলাম হচ্ছে এ বি সি। আচ্ছা, তো এই বি এবং এই সি, মনে করলাম এই বিসি একটা খণ্ডিত চাপ, সাপোজ এই অংশটুকু একটা চাপ। ভাইয়া ছেদ করার ইংরেজি হচ্ছে ইন্টারসেক্ট, ওকে, জ্যামিতিতে ছেদ করাকে ইন্টারসেক্ট বলা হয়। তো এই বিসি একটা চাপ, তো এই বিসি দিয়ে আমি যে ত্রিভুজটা আঁকতে যাব, 1 মিনিট, যে কোণটা আমি আঁকবো, মনে করলাম এই একটা কোণ আঁকছি, এই কোণটা স্পর্শ বিন্দুটা হবে হচ্ছে বৃত্তের পরিধির উপরে, এবং বাকি দুইটা বিন্দু থাকবে হচ্ছে আপনার ওই বৃত্তের যে চাপটা আমি চিন্তা করেছি সেই চাপের প্রান্ত বিন্দুটার উপরে। তাহলে এই কোণটা, যে মনে করলাম এই বিন্দুটার নাম হচ্ছে বিই, তাহলে কোণ বিইসি এইটা হবে হচ্ছে বিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, সরি বৃত্তস্থ কোণ ভুল বলেছি, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এইভাবে আঁকতে হবে। এখন বৃত্তস্থ কোণ কিন্তু একটা না, বৃত্তস্থ কোণ কিন্তু অনেক আছে, হাজার হাজার আছে, চাইলে আপনি অনেকগুলো আঁকতে পারবেন, কোনো সমস্যা নাই। মনে করেন এইখান দিয়ে এইভাবে আঁকলেন, মনে করলাম এটা টি, এই যে বিডিসি এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ, এই একই চাপ বিসির উপর দণ্ডায়মান এরকম অনেকগুলো বৃত্তস্থ কোণ আছে, চাইলে আপনি অনেকগুলো আঁকতে পারবেন। ঠিক আছে, মনে করেন এই একটা চাপ, এইটাও একটা বৃত্তস্থ কোণ। এবার আসি কেন্দ্রস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে সেন্টারের সাথে, আগেরবার কি বলেছিলাম যে শীর্ষ বিন্দুটা বৃত্তের পরিধির উপর থাকবে, এই যে পরিধির উপর পরিধির উপর পরিধির উপর, তাই না? এবার বাকি দুই বিন্দু আগের মতোই চাপের প্রান্ত বিন্দুর উপর থাকবে, কিন্তু শীর্ষ বিন্দুটা থাকবে বৃত্তের কেন্দ্রে, এই হচ্ছে কেন্দ্র। আমি অন্য একটা কালি দিয়ে আঁকি তাহলে এটা একটু ক্লিয়ার হবে আরো। এই মনে করলাম বৃত্তের কেন্দ্র, এই যে বিওসি, কোণ বিওসি, কোণ বিওসি হচ্ছে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আপনারা সবাই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ জানেন, তারপর আমি একটু এঁকে দেখালাম। এবং কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ। অল টাইম একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমরা জানি কিনা, জানেন সবাই এটা? আশা করি এটা আমরা কেউই জানি না, এরকম কেউ নাই। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। আচ্ছা তাহলে এটা আমি প্রমাণ করে দেখালাম না, যাচ্ছি না প্রমাণটা করে দেখাতে, এটা দরকার হবে না আসলে, এই উপপাদ্যটা জানলেই হবে। আর তারপর যদি প্রমাণটা একটু দেখতে চান, বললামই তো ভাই নবম দশম শ্রেণী বই একটু দেখেন, ওখানে প্রমাণটা সুন্দর করে করা আছে, আমি আর করে দিচ্ছি না এখানে।
আচ্ছা, তাহলে আগের স্লাইডটা একটু আমরা একটু দাগিয়ে আসি। এখানে কি বলা ছিল? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর আরেকটা কথা বলা ছিল, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা পরস্পর সমান হয়। এই যে একটু আগে আমরা ছবিটা আঁকলাম না, যে এই এবি চাপের উপর এই যে একটা কোণ এবং এই যে একটা কোণ, দুইটাই কিন্তু একই চাপ এপিবি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এবং এই ক্ষেত্রে কোণ এসিবি সমান সমান কোণ এডিবি, অর্থাৎ এই বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। এটাও কিন্তু আমরা মোটামুটি জানি, সবাই জানি। আচ্ছা, তো এটার প্রমাণ আমি যাচ্ছি না। অনিমেষ ভাইয়া এই প্রমাণটা আসলে নেসেসারি না, আপনার এই প্রমাণটা লাগবে না। তারপর আপনি দেখে, যদি দেখতে চান প্লিজ একটু বইটা দেখে নেবেন। ওকে, এখানে আসলে দরকার নাই এই প্রমাণের। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করি কি বলেছে দেখি। কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ 130 ডিগ্রি হলে পরিধিস্থ কোণ কত হবে? আমরা একটু আগে দেখলাম যে কেন্দ্রস্থ কোণ কত হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 130 ডিগ্রি, 2 ইনটু x ধরলাম এটাকে, তাহলে x হবে হচ্ছে 65 ডিগ্রি। একদম সহজ কোশ্চেন, আর সময় দিব এটাতে। আচ্ছা, এবার আমাদের একটা পোল কোশ্চেন আসছে, দেখি পোল কোশ্চেনটা আপনাদের জন্য লঞ্চ করা যায় কিনা। আচ্ছা, চিত্রে x এর মান কত রেডিয়ান? চিত্রটা কি দেখা যাচ্ছে ভাইয়া? কিছু কি পোল কোশ্চেনটা অ্যানসার করা যায়? একটু রেসপন্স করেন তো আগে। চিত্র কি দেখা যাচ্ছে? না, দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই পোলের কোনো দরকার নাই, পোলটা ক্লোজ করে দেই। আমি আপনার চিত্রটা আমি এঁকেই দেখাচ্ছি। চিত্রটা এখানে এঁকে দেখানো নাই, আমি আগে চিত্রটা এঁকে দিচ্ছি আপনাদের জন্য। চিত্রটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের আপনার এখানে একটা দাগ, যে এই বরাবর একটা, যে এই দুইটা যোগ, এই দুইটা যোগ। আচ্ছা ওকে, এইটা হচ্ছে এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, অর্থাৎ এডি এবং বিসি দুইটা যে আছে, এই প্রান্ত বিন্দু যোগ করা হয়েছে। এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে? পিকটা এখন ভালো করে দেখেন। আর এই কোণটার মান দেওয়া আছে x ডিগ্রি। বলা হয়েছে x এর মান কত রেডিয়ান। সলভ করেন দেখি। না রুম্পা আপু, এটা এ হবে না, আমি রেডিয়ানে চেয়েছি। ওকে ওকে ওকে, খুব ভালো কথা, বুঝতে পেরেছেন আশা করি। এইখানে যে থিওরিটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে একই চাপ এবি এর উপরে দুইটা বৃত্তস্থ কোণ আছে। খেয়াল করেন, যে একই চাপ এবি এর উপরে এই এসিবি একটা বৃত্তস্থ কোণ, আবার এডিবি একটা বৃত্তস্থ কোণ। আমরা একটু আগে শিখে এসেছি যে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয় যারা একই চাপের উপর থাকে। তার মানে x এর মান হবে হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি রেডিয়ানে প্রকাশ করতে চাই, 60 ইনটু পাই বাই 180 করলেই হয়ে যায়, এটার মান হয়ে যাবে পাই বাই 3। সো অ্যানসার হবে বি, পাই বাই 3। ঠিক আছে, যারা করতে পারেননি তারা একটু মিলিয়ে নিন। ওকে, আমরা তাহলে পরের ইস্যু চলে যাই। উপপাদ্য অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটাও আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, বা জানলে হবে না, এটা অ্যাপ্লাইও করা শিখতে হবে। বিভিন্ন উপপাদ্যে এই জিনিসগুলো আমাদের অ্যাপ্লাই করা লাগে। প্রমাণটা একটু দেখিয়ে দিলাম। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, তো এই ছবিটা দেখি প্রমাণটা করাই, আসেন কিভাবে প্রমাণ করা যায়। এক মিনিট, চিন্তা করেন এপিবি, এইটা একটা চাপ চিন্তা করি। চাপ এপিবি উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কয়টা আছে বলেন তো? দুইটা আছে। এই যে এসিবি এডিবি, দুইটা বৃত্তস্থ কোণ আছে। তো আমরা যে কোনো একটা নিই, এসিবি এটাকে নিলাম। চাপ এ এর বৃত্তস্থ কোণ কোনটা? এসিবি। বাই দ্য ওয়ে, অর্ধবৃত্তস্থ কোণের সংজ্ঞা জানেন তো? এটা মনে বলি নাই। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে আপনার, এটা বলতে ভুলে গেছি, এই যে ব্যাসের সাথে অন্তর্লিখিত যে কোণটা থাকে সেটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। অনেকগুলো অর্ধবৃত্তস্থ কোণ আপনি আঁকতে পারেন চাইলে। অর্থাৎ চাপটা হবে একটা ব্যাস বরাবর, মানে বৃত্তের পরিধির অর্ধেক চাপ বরাবর যে অন্তর্লিখিত কোণগুলো থাকে সেই কোণগুলোকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? চাপ এবিবির উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি, যেটা অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, আবার চাপ এবিবির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত বলেন তো? কেন্দ্রস্থ কোণ কত একটু লিখে দেন। এবিসি এবিসি যাটা হয় লিখে দেন, আমি দেখি। চাপ এবিবির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? বা আপনারা দেখি ফার্স্ট একদম কোণের মানে দিয়ে দিয়েছেন, খুব ভালো কথা। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কোণ এওবি। এই যে কোণ এওবি, যেটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এওবি হচ্ছে এক সরলরৈখিক কোণ, তার মানে হচ্ছে দুই সমকোণ। আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় একই চাপের উপর থাকলে। তার মানে কোণ এসিবি সমান সমান হাফ অফ কোণ এওবি সমান সমান এক সমকোণ। এখান থেকে প্রমাণ করা যায় যে অর্ধবৃত্তস্থ যতগুলো কোণ থাকবে সব কোণগুলাই হচ্ছে আপনার সমকোণ হবে বা এক সমকোণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণ, খুবই সরল প্রমাণ এবং সহজ। আচ্ছা, আমরা একটা প্রশ্ন এসেছি, চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এডিবি মান কত? বাট কোনো চিত্র দেওয়া নাই, এটা আসলে একটু কেমন হয়ে গেল, সাইডটা এলোমেলো লাগছে আমার কাছে আজকে। আমি চিত্রটা এঁকে দিচ্ছি। এই হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে আপনার এবি। এঁকে দিচ্ছি ভাই, তারপরে দেখেন, সমস্যা নাই। এটা হচ্ছে এডি, এই হচ্ছে এবি। কোণ এডিবি মান জানতে চেয়েছে, বলেন ভাই। আচ্ছা, আর বলতে হবে না, অর্ধবৃত্তস্থ কোণ এবং এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। ঠিক আছে ঠিক আছে, আর লিখতে হবে না ভাই, আমরা থামি। এবার আসি বৃত্তের সমীকরণ। ওকে, এবার আসি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমরা মোটামুটি হয়তো অনেকেই জানি না, বা সমীকরণের একটা যেটা রুল সেটা হচ্ছে কোন বৃত্তের কেন্দ্র যদি h, k হয়, মানে কেন্দ্রটাকে যদি একটা স্থানাঙ্কে প্রকাশ করি, x y স্থানাঙ্কে যদি আমরা ইনপুট দিতে পারি, সেটা যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয় h, k এবং বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r, তাহলে বৃত্তের সমীকরণটা হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন যদি আপনাকে বলা হয় যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2, 3, ব্যাসার্ধ 5, বৃত্তের সমীকরণ কত হবে? বৃত্তের সমীকরণ হবে হচ্ছে x - 2, মানে এই যে h এর মান যেটা ছিল তার হোল স্কয়ার প্লাস
y মাইনাস 3 হোল স্কয়ার সমান সমান 5 স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। যদি বলা হয় বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, তার মানে 0 0 বিন্দুতে আছে, তাহলে বৃত্তের সমীকরণ হবে হচ্ছে x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার সমান সমান r স্কয়ার, বা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান r স্কয়ার। এটা হচ্ছে 0 0 বিন্দুতে কেন্দ্র থাকা এরকম একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে দিয়েছি উপবৃত্তের সমীকরণ, একটু দেখে রাখবেন, এটা আসলে খুব একটা প্রয়োজন না। উপবৃত্তগুলো হয় হচ্ছে এইরকম টাইপের, তিন টাইপের। তো এখানে দুইটা অক্ষ থাকে, একটা থাকে আর অক্ষ বা বৃহৎ অক্ষ, আর একটা থাকে ক্ষুদ্রাক্ষ বা অনুবন্ধী অক্ষ। ঠিক আছে? ক্ষুদ্র অক্ষ বা অনুবন্ধী অক্ষ। তো বৃহৎ অক্ষকে ধরা হয় হচ্ছে 2 a, আর এই অর্ধেকের মান ধরা হয় হচ্ছে a, আর ক্ষুদ্র অক্ষের টোটালটা ধরা হয় 2 b, আর এই অর্ধেক অর্ধেক করে ধরা হয় b। সেখান থেকে এরকম একটা সমীকরণ বের করা হয় আর কি। তো উপবৃত্ত আমাদের সিলেবাসে নাই, আমরা জাস্ট একটু দিয়ে রেখেছি দেখানোর জন্য আর কিছুই না। তো আমরা আমাদের পরের পোল কোশ্চেনে চলে যাই, দেখি এটা লঞ্চ করা যায় কিনা। দেখেন এটা হয় কিনা। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,3 এবং ব্যাসার্ধ 3 একক হলে নিচের কোনটি বৃত্তের সমীকরণ? আমি একটু করিয়ে দিয়েছি ভাইয়া, এটা পারা উচিত, ম্যাক্সিমামই পারা উচিত। দয়া করে কেউ এটা ভুল করেন না। তারপর একজন ভুল করে ফেলছেন, না 3 4 জন হয়ে গেছেন ভুল। দেখেন এখানে খেয়াল করে, কেন্দ্রের স্থানাঙ্কের মধ্যে একটা 0 আছে, তার মানে এক জায়গায় x স্বাধীনভাবে থাকবে। তো x স্বাধীনভাবে আছে দুইটা জায়গায়, তাই না? a এবং d তে, তার মানে a এবং d এর মধ্যে যে কোনো একটা অ্যানসার হবে। তো এটা তো বলেই দেওয়া আছে, অ্যানসারটা হবে d। ঠিক আছে, এটা সহজ ছিল কিন্তু। আচ্ছা, তাহলে আমরা পোলটা ক্লোজ করে দিলাম। আমরা চলে যাব পরের স্লাইডে। বৃত্তের চাপ, এইখানে একটু বুঝার ব্যাপার আছে, আমরা সবাই মনোযোগী হই। বৃত্তে দুই রকমের চাপ দেখা যায়, একটা হচ্ছে বৃহৎ চাপ, একটা হচ্ছে ছোট চাপ বা ক্ষুদ্র চাপ। তো বৃহৎ বা বড় যে চাপটা সেটাকে বলা হয় অধিচাপ, ছোট চাপটাকে বলা হয় হচ্ছে উপচাপ। আচ্ছা, এই বৃত্তটা একটু খেয়াল করেন, পাশে যে চিত্রটা দেওয়া আছে আপনাদের, এই বৃত্তটা একটু খেয়াল করবেন। এইখানে এই যে দুইটা কালো করে গোল দেওয়া আছে, এ এবং বি মার্ক করা আছে, এই এ বিটা কি চাপ বলেন তো? অধিচাপ না উপচাপ? ছোট চাপ এটা, তাই না? মাইনর, তার মানে এটা হচ্ছে আপনার উপচাপ। আর এই যে বড় অংশটা আছে, এইটা হচ্ছে আপনার অধিচাপ। এখন কথা হচ্ছে, এই অধিচাপ উপচাপ শিখে আমার লাভটা কি? একটা লাভ আছে, কারণ এখানে একটা থিওরি আছে, এই থিওরিটা আমাদেরকে জানতে হবে। মাঝে মধ্যে এমসিকিউতে আসলে আমরা না পারলে হা করে বসে থাকতে হবে। তো কি সেই থিওরি, সেটাই একটু বলি। দেখেন নিচের লাইনটা দেখা আছে কি, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ এবং অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। চিন্তার বিষয়, অন্তর্লিখিত কোণ কাকে বলে, দণ্ডায়মান কোণ কাকে বলে, দুইটা অংশ আছে। আমি একটু বৃত্ত এঁকে আপনাদেরকে বুঝাই। এই যে ছবিটা এঁকে দেওয়া আছে, একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন নিচের ছবিটা। এই যে এবি চাপটা আছে, এই এবি চাপটা একটা উপচাপ, কারণ সেটা ক্ষুদ্র চাপ। তো দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে দণ্ডায়মান চাপ বা দণ্ডায়মান কোণ, কোণ, আর একটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখেন, এবি চাপের উপর দণ্ডায়মান কোণ কোনটা বলেন তো? এইটা না? উপরেরটা কিনা একটু বলেন, ওয়াই লেখেন যদি উপরটা রাজি থাকেন। এবি চাপের উপর দণ্ডায়মান কোণ কোনটা? উপরেরটা, তাই না? হ্যাঁ। আর কোন চাপের মধ্যে যদি কোনো একটা কোণ এসে অন্তর্লিখিত হয়, তাকে অন্তর্লিখিত কোণ বলে। বলতে পারবেন এই চিত্রে অন্তর্লিখিত কোণ কোনটা? এবি চাপের মধ্যে অন্তর্লিখিত কোণ হচ্ছে নিচেরটা, অর্থাৎ চাপের মধ্যে যে কোণটার শীর্ষবিন্দু থাকে এবং বাকি দুই প্রান্ত চাপের প্রান্ত বিন্দুতে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে অন্তর্লিখিত কোণ। আমি আবারও বলছি, অন্তর্লিখিত কোণ হচ্ছে কোনো একটা চাপ এবি ধরলাম, সেই এবির মধ্যে যদি চাপের মধ্যে যদি আপনার শীর্ষবিন্দুতে থাকে এবং বাকি দুইটা প্রান্ত যদি চাপের প্রান্ত বিন্দু বরাবর থাকে, সেই কোণটাকে বলা হয় হচ্ছে অন্তর্লিখিত কোণ। অর্থাৎ উপচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ কোনটা? এই নিচেরটা। আর উপচাপের উপর দণ্ডায়মান কোণ কোনটা? উপরেরটা। এটা হচ্ছে দণ্ডায়মান কোণ, একটু লিখে দেই দাঁড়ান। আর এটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। ক্লিয়ার হয়েছে ভাই? দুইটা কিন্তু দুই জিনিস। এখন আমরা আসি, অন্তর্লিখিত কোণ কি স্থূল কোণ হয় না সূক্ষ্ম কোণ হয়, সেইটা নিয়ে আমরা একটু কথা বলবো এখন। উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ বলা আছে। কিভাবে স্থূল কোণ আসেন প্রমাণ দেখাই। একটা বৃত্ত আগে এখানে মনে করলাম, এইটা হচ্ছে সেই উপচাপ এ বি। এই এ বির মধ্যে মনে করেন একটা কোণ অন্তর্লিখিত হয়েছে, ঠিক আছে? এটা মনে করলাম পি। কোণ এবিবি কি এখন স্থূল কোণ কিনা বা সূক্ষ্ম কোণ কিনা, আসেন সেটা প্রমাণ করি। এই হচ্ছে বৃত্তের সেন্টার, এই সেন্টারের সাথে এই দুইটা যোগ করি। এখন আপনারা বলেন, সরি এখানে একটা ব্যাস রাখতে হবে, ভুল করেছি আমি। এটা একটু মুছে দিচ্ছি, এক মিনিট। এটা একটু মুছে দিই, এটা দুইটার প্রয়োজন নাই। আচ্ছা, ব্যাস এঁকেছি। ব্যাস আঁকার পরে জাস্ট এই যে প্রান্ত বিন্দুটা আছে না, এই প্রান্ত বিন্দুতে ব্যাসের প্রান্ত বিন্দুতে যোগ করে দিব। তাহলে কি দাঁড়াইলো বলেন তো? এই যে কোণটা, এই কোণটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ না? বলেন কিনা? এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ কিনা সেটা বলেন। ইয়েস, রাইট, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন একটু চিন্তা করে দেখেন, কোণ এপিবি এর মধ্যে কিন্তু এই কোণটা আছে, তার সাথে এই কোণটা আছে, তার সাথে আবার এই কোণটাও আছে। তার মানে এপিবি এর মানটা হচ্ছে 90 ডিগ্রি থেকেও কিছু পরিমাণ আরো বেশি কোণ আছে। তার মানে এটা অবশ্যই একটা স্থূল কোণ। ইয়েস, এপিবি ইজ গ্রেটার। তার মানে কি বলা যায় যে উপচাপে অন্তর্লিখিত কোণগুলো হয় হচ্ছে স্থূল কোণ। সিমিলার ওয়েতে অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো সূক্ষ্ম কোণ হয়। এটা আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন, এটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? একদম সিমিলার ওয়েতে অধিচাপে অন্তর্লিখিত কোণটা হবে সূক্ষ্ম কোণ। কেমনে হবে একটু দেখেন। মনে করলাম এইটা হচ্ছে একটা অধিচাপ এ বি, নিচের দিক দিয়ে নিছি কিন্তু বড়টা অধিচাপ। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে আপনার এইটা ধরলাম, ঠিক আছে? এখন একটা ব্যাস নিলাম, এই যে ব্যাস, এই ব্যাস থেকে এই প্রান্ত বিন্দু দুইটা আবার যোগ করলাম। তাহলে কি এই বড় কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? কিন্তু যে কোণটা হচ্ছে অন্তর্লিখিত হয়েছে সেটা তো এইটুক। দেখেন 90 ডিগ্রি থেকে এইটা অবশ্যই ছোট, কারণ 90 ডিগ্রির মধ্যে কিছু এই অংশ আছে, এই অংশও আছে, আবার এইটাও আছে। তার মানে এই অংশটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। ইয়েস সাকিব ভাই, যেটা বলছেন রিলেটেড, এরকম টাইপেরই। আচ্ছা, এই থিওরিটা জেনে রাখেন, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি।
নতুন কিছু না। ইয়েস তুষার ভাইয়া, দণ্ডায়মান বললে উল্টোটা হয়ে যাবে। অন্তর্লিখিত কোণ অধিচাপে হয় হচ্ছে সূক্ষ্ম কোণ, কিন্তু অধিচাপে দণ্ডায়মান কোণটা হয়ে যায় আবার হচ্ছে স্থূল কোণ। উল্টা কিন্তু ভাই। কেন উল্টা হয়ে যায় বলতে পারবেন? কেন উল্টা হয়ে যায়? কারণ একটা থিওরির জন্য উল্টা হয়। সেই থিওরিটা হচ্ছে কোনো একটা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়, মনে করেন এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে, এইটা ব্যাস, সাপোজ আঁকা বাঁকা হয়ে গেল ভাই, সরি একটু বুঝে নিন। তো আমরা কি জানি, কোনো বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়, তাহলে এই বিপরীত কোণটার সমষ্টি কত হয় একটু বলেন তো? বিপরীত কোণটার সমষ্টি কত হয় দেখি, আপনারা জানেন কিনা? 180 ডিগ্রি। ইয়েস রাইট, দুই সমকোণ হয়। ঠিক আছে, তাহলে একটা অধিচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে সেই অধিচাপে দণ্ডায়মান কোণটা তো তার অবশ্যই সম্পূরক কোণ হবে, তার মানে সেটা তখন স্থূল কোণ হয়ে যায়। ঠিক আছে, এই কারণে একটা সূক্ষ্ম কোণ হলে আরেকটা স্থূল কোণ হয়ে যায়। আচ্ছা, আর বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি। এখন আমরা একটু বইয়ের বাইরের জিনিস দেখবো। কেন দেখবো? তারও কারণ আছে। 41তম বিসিএস পিডি দিয়েছেন না আপনারা? সবাইকে দিয়েছেন? সেখানে একটা প্রশ্ন এসেছিল মনে হয় যে একটা ত্রিভুজের মধ্যে, সরি একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের আপনার ক্ষেত্রফল বের করতে বলেছিল মনে হয়, মনে আছে? 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল। কারো মনে আছে কিনা? যাই হোক, মনে না থাকলে সমস্যা নাই, 41তম প্রশ্নটা বের করে দেখে নিয়েন। এই প্রশ্নটা এসেছিল। তো অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত ত্রিভুজ, তারপরে হচ্ছে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এগুলো কিন্তু আমরা মোটামুটি অনেকেই শিখি না। ইয়েস সাকিব ভাই, আপনি পারেন না, স্বীকার করছেন, থ্যাংক ইউ। তো এই জিনিসটা একটু আমাদের দেখতে হবে, দ্যাটস ওয়াই আমি আজকে এই জিনিসটা দেখিয়ে দিব। আসেন আমরা একটু এক এক করে দেখি। আমরা প্রথমে কাজ করব পরিবৃত্ত নিয়ে। পরিবৃত্ত কাকে বলে? পরিবৃত্ত হচ্ছে একটা ত্রিভুজকে আবৃত করে যে বৃত্ত থাকে তাকে পরিবৃত্ত বলা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি, এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের কথা বলা ছিল, তো আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলবো। ঠিক আছে, অর্থাৎ বৃত্তটা থাকবে বাইরে, সেটা হচ্ছে পরিবৃত্ত, আর বৃত্তটা যদি ভিতরে থাকে ত্রিভুজের, সেটা হবে অন্তর্বৃত্ত। আমরা অন্তর্বৃত্ত দেখবো একটু পরে, আগে এটা একটু বুঝে নিই। আচ্ছা, কি বলেছি? সমবাহু ত্রিভুজ একটা অন্তর্লিখিত হয়েছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য a ধরে নিলাম। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে এই প্রতিটা শীর্ষবিন্দু একটু যোগ করে দেই। আচ্ছা, যোগ করে দিলাম। এখন একটা কাজ করি, আমি এটাকে সামনের দিকে বাড়িয়ে দিই, প্রতিটাকে একদম বাহু পর্যন্ত বাড়িয়ে দিই। আচ্ছা, এখানে আপনাকে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত, সেটা কি আমরা জানি? বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি না। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই অংশটুকু ধরলাম, এটা হচ্ছে r। আচ্ছা, বড় হাতের r দিয়ে দেখি এখানে। প্রশ্নে নরমালি আসে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত অথবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল বের করতে গেলে আমার সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য লাগবে। ভালো করে একটু খেয়াল করেন কিন্তু এই অংশটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দুইটা বের করারই সূত্র দেখবো। পরীক্ষার হলে কখনো একই সাথে দুইটা আপনাকে বের করতে দিবে না, যে কোনো একটা দেওয়া থাকবে, অন্যটা আপনার বের করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে সূত্রগুলো বের করবো সেটা শিখি। রুল নাম্বার 1, আমরা জানি যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ r সমান সমান ত্রিভুজের বাহু তিনটার গুণফল ডিভাইডেড বাই 4 ডেল্টা। এটা একটা সূত্র। ঠিক আছে, আচ্ছা এখন ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয়, তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, তাই না? আর সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর মানই সমান a a a, তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? r সমান সমান a ইনটু a ইনটু a ডিভাইডেড বাই 4 ইনটু, ভাইয়া ডেল্টার মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন কি হয় কাটাকাটি করলে। a কিউব ডিভাইডেড বাই 4 কেটে যায় √3 a স্কয়ার। a স্কয়ার উপরে a কিউবের সাথে কাটাকাটি হয়ে থাকে a বাই √3। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r সমান সমান a বাই √3। খুব ইজিলি আপনি এখান থেকে বের করে নিতে পারেন। বুঝতে পারছেন এই নিয়মটা? এটা হচ্ছে রুল নাম্বার 1। ক্লিয়ার হয়েছে? একটু জলদি রেসপন্স করেন, আরো রুল আছে দেখাতে হবে এগুলা। আচ্ছা, এটা সহজ ছিল। এবার আসি রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে আমরা এখন মধ্যমা নিয়ে চিন্তা করব। সমবাহু ত্রিভুজ, তাই না? এইটা তো একটা সমবাহু ত্রিভুজ, দাঁড়ান এখানে নিয়ে নিই। এই নিয়মটা শিখে রাখেন, কাজে দিবে। এইটা তো একটা সমবাহু ত্রিভুজ আমাদের। তো সমবাহু ত্রিভুজের উপরে একটা বৃত্ত অন্তর্লিখিত হয়েছে। তো আমরা জানি এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাগুলো যাচ্ছে, আপনি যখন আঁকবেন দেখবেন সেগুলা এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু যদি এটা হয়, দেখবেন বিপরীত বাহুর উপর লম্ব হচ্ছে। সিমিলার ওয়েতে এই শীর্ষবিন্দু এটা হলে এটা লম্ব হয়ে যাচ্ছে এবং এই লম্বগুলো দেখবেন কেন্দ্র দিয়ে যাচ্ছে। আবার এই যে শীর্ষবিন্দু এটার উপর দিয়ে যে রেখাটি টানেন, দেখবেন লম্ব হচ্ছে এবং কেন্দ্র দিয়ে যাচ্ছে। তার মানে লম্ব টানা হলে আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হলে সেই বাহুটা সমদ্বিখণ্ডিত হয়, এটা আমরা জানি। ঠিক আছে, এটা জানা আছে, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। তার মানে প্রতিটা ক্ষেত্রে a/2 এইখানেও a/2 এইখানেও a/2 চলে আসতেছে। আচ্ছা, আবার দেখেন যেহেতু মধ্যবিন্দু এই তিনটা এখানে পাওয়া গিয়েছে, তার মানে কি এই যে সেন্টারটা সেটা কি ত্রিভুজের ভরকেন্দ্র হয়ে গেছে না? বলেন তো, এটা কি ভরকেন্দ্র কিনা? ইয়েস, এটা ভরকেন্দ্র। এবং আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে, এগুলো কিন্তু মধ্যমা এখন একটা, ত্রিভুজের ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক কিনা? এটা বলেন, এইটা ঠিক কিনা আবার বলেন, 2:1 অনুপাতে বিভক্ত করে কিনা? হ্যাঁ করে। এখন আপনি এই লাইনটার কথা চিন্তা করেন, এই যে গাঢ় করে দিছি, এই লাইনে এইটা সেন্টার, এই সেন্টার থেকে এইটুকে দৈর্ঘ্য হচ্ছে r। আমরা জানি যে 2:1 অনুপাতে বিভক্ত করবে, তার মানে এইটা 2 এইটা 1, তাহলে 2 এর মান যদি r হয়, 1 এর মান হবে হচ্ছে r/2। এই অংশে r/2 আছে কিনা বলেন? এইটা যদি r হয় এই অংশে অবশ্যই r/2 আছে। ইয়েস রাইট, তাহলে পুরোটা আমরা পেয়ে গেছি r আর r/2। আচ্ছা, সিমিলার ওয়েতে এই যে রেখাটা এর উপরে r আছে, নিচের অংশটুকুতে আছে হচ্ছে r/2। তাহলে আমরা এখন অনেক গিজিমিজি হয়ে গেছে, ছবিটা আমরা আরেকবার একটু আঁকি, একে বোঝার চেষ্টা করি, সহজভাবে আঁকবো, জাস্ট ত্রিভুজটা দেখাবো। এই হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমা, সরি এটা একটু আগায় গেল।
এই যে মধ্যমা, তাহলে এই রেখার ক্ষেত্রে এইটা আর, এইটুকু হচ্ছে আর বাই টু, এইটুকু আর আমরা আগেই জানি, আর এইটুকের মান কত, এ বাই টু, ওই যে সমদ্বিখণ্ডিত করে। এখন দেখেন এইখানে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে, আর সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে এই ত্রিভুজে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এইটা হচ্ছে অতিভুজ, ঠিক কিনা? আর স্কয়ার সমান সমান, না সরি এইটুকু নিব না, বড়টা নিয়ে নিই একবারে, বড়টা ইজি হবে। এই বড়টা নিয়ে নিই, এই যে বড়, আবার রেখে দিলাম, এই যে বড়টা। তাহলে বড়টার অতিভুজ কত, এ, এটা বাদ, এ স্কয়ার সমান সমান লম্ব কত, আর প্লাস আর বাই টু তার স্কয়ার প্লাস ভূমি কত, এ বাই টু তার স্কয়ার। এইটুকু ক্লিয়ার হয়েছে তো? এখন দেখেন সুন্দর করে ইকুয়েশন যেভাবে করতে হয় সেভাবে করবো। 9r স্কয়ার বাই 4 প্লাস a স্কয়ার বাই 4, এটাকে পাশে নিয়ে আসি, 3a স্কয়ার বাই 4 সমান সমান 9r স্কয়ার বাই 4। ভাইয়া ত্রিভুজ হচ্ছে বড়টা, আমি আবার একটু আঁকিয়ে দিই, আপনারা হয়তো অনেকে কনফিউজ হয়ে গেছেন। এই যে লাল দিয়ে দিলাম ভাই, এই যে বড় ত্রিভুজটা ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে আর 4 4 কাটাকাটি হয়ে যায়, এখান থেকে আর স্কয়ার হয় হচ্ছে আপনার a স্কয়ার বাই 3, অতএব r সমান সমান a বাই √3। আপনি চাইলে এই ওয়েতেও প্রমাণ করতে পারেন, দুইটাই আপনার জন্য প্রমাণ করতে পারেন। বাট প্রথম প্রমাণটা অনেকের কাছে সহজ লাগবে এই কারণে, কারণ প্রথম প্রমাণটা একটা সূত্র দিয়ে এসেছে, আর দ্বিতীয় প্রমাণটা হচ্ছে আপনার যাবতীয় জ্যামিতির বেসিক নলেজ দিয়ে এসেছে। সো যারা দ্বিতীয় প্রমাণটা ভালো করে বুঝতে পারবেন তারা অনেকগুলো জিনিস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, আর প্লাস আর বাই টু কেন, এই যে আবার বলছি, বললাম না যে মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত করে, এইটা তো বৃত্তের কেন্দ্র ছিল ও, তাহলে এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এইটা হচ্ছে আপনার মধ্যমা পুরোটা। তাহলে মধ্যমাটা 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে উপরের বড় অংশটা 2, নিচের বড় অংশটা 1, তাহলে উপরের বড় অংশটা যদি আর হয়, নিচের ছোট অংশটা হবে আর বাই 2, এই জন্য আর প্লাস আর বাই 2 হয়েছে, ঠিক আছে? ওকে, এইটা একটু শিখে রাখবেন, কাজে লাগবে। ভাইয়া এটার আরেকটা ওয়ে আছে, ঠিক আছে? এটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে খুবই ছোট একটা ওয়ে, এক মিনিট। শেখার কোনো শেষ নাই, আপনি যত শিখবেন দেখবেন পরীক্ষার হলে আপনি তত বেশি পারতেছেন। শিখে রাখতে কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি এখানে, আপনারা লাগলে পাশে একটু প্র্যাকটিস করে নিন। দেখেন এই সেই ত্রিভুজ বৃত্ত, এই হচ্ছে সেই ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, যেটা এই হচ্ছে সেই কেন্দ্র থেকে সেই মধ্যমাগুলা, এই হচ্ছে কেন্দ্র। এখন চিন্তা করেন ভাই, 9r স্কয়ার হয়েছে, বর্গ করেছি এই জন্য, আর প্লাস আর বাই 2 মানে হচ্ছে 3r বাই 2, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আপনার বর্গ করলে 9r স্কয়ার বাই 4 এসেছে। ওকে, আচ্ছা খেয়াল করেন, এই ছিল আমার সেই ত্রিভুজটা, এই অংশটুকু হচ্ছে আর, এই অংশটুকু হচ্ছে আর, এইটা a বাই 2, এইটুকু আমরা বলেই ফেলেছি, এই পুরোটা হচ্ছে a। এখন একটু খেয়াল করেন, এই অংশটা হচ্ছে r বাই 2, এইটা মনে করেন শীর্ষ ত্রিভুজের। তো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব, ওই লম্বটা কিন্তু শীর্ষকোণকে সমদ্বিখণ্ডিত করে, এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত, এটা জানেন কিনা? যদি আপনি এই লম্বটা নেন, বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং শীর্ষকোণকেও সমদ্বিখণ্ডিত করবে। এখন আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা শীর্ষকোণের মান 60 ডিগ্রি, তার মানে এই ছোট অংশটার মান কত বলেন তো? 30 ডিগ্রি, ঠিক কিনা? ইয়েস, ছোট অংশটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা আসেন cos 30 এটা নিই এই ত্রিভুজের ক্ষেত্রে, এই যে ছোট ছোট ত্রিভুজটা আছে, এই ছোট ত্রিভুজটার জন্য আমরা cos 30 নিলাম। cos সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, a বাই 2, অতিভুজ কোনটা, এই যে অতিভুজ r। তাহলে cos 30 এর মান কত, √3 বাই 2, a বাই 2 r, এখান থেকে 2 2 কাটাকাটি হয়ে যায়, আর বের করা যায় a বাই √3। আপনি চাইলে এই ওয়েতেও বের করতে পারেন। বুঝতে পারছেন? এটা তিনটা প্রসেস আছে, আমি তিনটা প্রসেস জানি, তিনটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। ভাই এগুলো মজার জিনিস, এখন হয়তো একটু অনেকের কাছে কনফিউজিং লাগলেও আমি ক্লাসে শেষ করার পরে আপনার খাতা কলম নিয়ে বসে একটু করতে থাকেন, এই অংশটা দেখবেন যে আমার মতোই মিলে যাচ্ছে, এবং রিক্যাপ ক্লাসটা দেখতে পারবেন, আশা করি সমস্যা হবে না। কেস মাহমুদ ভাই লাস্টের ওয়ানটা আসলে খুবই মজার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, পরিবৃত্ত নিয়ে অনেক কিছু দেখে ফেললাম। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের আজকে দিনের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে অধিবৃত্ত নিয়ে আমরা, বা অন্তর্বৃত্ত নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। আচ্ছা, আমরা অন্তর্বৃত্ত নিয়ে একটু কথা বলি। স্লাইড অ্যাড করলাম। ওকে, অন্তর্বৃত্ত ব্যাপারটা হচ্ছে ত্রিভুজ থাকবে বড়, সমবাহু ত্রিভুজ নিচ্ছি কিন্তু এখানে, এবং তার ভিতরে ত্রিভুজ থাকবে, এই বৃত্ত থাকবে। এই জিনিসটা আঁকা একটু কঠিন ভাইয়া হাতে কলমে, কারণ হচ্ছে প্রতিটা জিনিসকে টাচ করিয়ে তারপর ত্রিভুজ রাখতে হবে, বৃত্ত রাখতে হবে। সো বৃত্তের সাথে গোল রাখা একটু কঠিন, আমার জন্য একটু কঠিন হয়ে গেল, একটু বুঝে নিয়ে আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটার এরকম 2-3টা নিয়ম আছে, আসলে আমরা এক এক করে দেখি। এইটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, তিনটাই কিন্তু আর, ভালো করে খেয়াল করেন কিন্তু এখানেও কিন্তু সেই মধ্যমার জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো আমরা। এখন নীলকালি নিয়ে নিই, দাঁড়ান, এই উপরের এটা যোগ করে দিলাম, এটাকে শীর্ষবিন্দুকে টাচ করবে, এইটা সামনে যোগ করে দিলাম, এটা শীর্ষবিন্দুকে টাচ করবে, এইটা সামনে যোগ করে দিলাম, এটাও শীর্ষবিন্দুকে টাচ করবে। এই ত্রিভুজটাকে সাইন করলাম এবিসি। এখন দেখেন এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তার ভিতরে একটা বৃত্ত অন্তর্লিখিত হয়েছে, অন্তর্বৃত্ত, যেটার ব্যাসার্ধ হচ্ছে r। এখন দেখেন এই a শীর্ষবিন্দু থেকে যে রেখাটা টানা হয়েছে, এটা কিন্তু লম্ব হয়ে গেছে, এই যে বিপরীত বাহুর উপর লম্ব, মানে এই অংশটা a বাই 2 হয়ে গেছে, কিন্তু এই প্রতিটা অংশ a বাই 2 করে ভাগ হয়ে গেছে। আর যেহেতু এগুলো মধ্যবিন্দু হয়ে গেছে, তার মানে এই তিনটে রেখা হয়ে গেছে হচ্ছে আপনার মধ্যমা, এবং এই বিন্দুটা হয়ে গেছে আপনার ভরকেন্দ্র বা কেন্দ্র, যেটা বলি ভরকেন্দ্র হয়ে গেছে। এখন আমরা জানি মধ্যমা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, খেয়াল করেন, তাহলে এই রেখাটা অবশ্যই 2:1 অনুপাতে বিভক্ত হবে, বড় অংশটা 2, ছোট অংশটা 1। এখন ছোট অংশের মান আমরা দেখতেছি r, তাহলে বড় অংশের মান কত হবে একটু বলেন? থ্যাংক ইউ, গুড, টুয়াইজ r। আগেরটা ছিল অর্ধেক, এবারটা হয়ে গেছে দ্বিগুণ, বড় অংশের দৈর্ঘ্য হবে টুয়াইজ r, এই বড় অংশটুকুর দৈর্ঘ্য হবে টুয়াইজ r, ঠিক আছে? এই বড় অংশের দৈর্ঘ্য হবে টুয়াইজ r, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজটা আমি নতুন করে আবার আঁকতেছি, কারণ এটা অনেকে লিখে ফেলছি, এবার ক্লিয়ার হবে বাকিটা। এই হচ্ছে সেইটা, এই হচ্ছে সেইটা, এই হচ্ছে এইটা। আচ্ছা
ওকে, তাহলে এই বড় অংশটা হচ্ছে টুয়াইজ আর, ছোট অংশটা বৃত্তের ব্যাসার্ধ আর। এই বড় অংশটা হচ্ছে টুয়াইজ আর, এই ছোটটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। আর এই অংশটুকু a/2 আমরা জানি। এখন আমরা এই বড় ত্রিভুজটা নিব, এই যে বড় ত্রিভুজ। কারো যদি বুঝতে কষ্ট হয় আমি আবারও একটু লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ত্রিভুজটা চিন্তা করব। এই বাহুর দৈর্ঘ্য কিন্তু a। এই বাহুতে আমরা এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব এই ত্রিভুজে। কি হবে? a স্কয়ার সমান সমান লম্ব কই? এই হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে 2r প্লাস r। আগের বার ছিল কিন্তু r প্লাস r/2, এখন হয়ে গেছে 2r প্লাস r। তার স্কয়ার প্লাস ভূমি কই? ভূমি হচ্ছে এই যে ভূমি, a/2 স্কয়ার। করে ফেলি a স্কয়ার সমান সমান 9r স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4। এটাকে এই পাশে নিয়ে আসি, 3a স্কয়ার বাই 4 সমান সমান 9r স্কয়ার। এখান থেকে আপনি r স্কয়ার বের করতে পারবেন হচ্ছে a স্কয়ার বাই 4 ইনটু 3 বা 12, যেটাই বলি না কেন। সংক্ষেপে r সমান সমান হয়ে যাবে a/2√3। এইটা হচ্ছে আপনার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। মাহমুদ আপনি ধরতে পারছেন, থ্যাংক ইউ। আমি এটা কেবল বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা রুল নাম্বার 1। রুল নাম্বার 1টা আগের মতই মধ্যমা দিয়ে বের করছি। এবার রুল নাম্বার 2, এই ছোট ত্রিভুজটা চিন্তা করেন। এই যে লাল কালি দিয়ে দেখাচ্ছি কিন্তু, আবারও দেখেন। ঠিক আছে, এই ছোট ত্রিভুজটা চিন্তা করেন। এই কোণটা কত বলেন তো? এই কোণটা কত? এই যে ছোট করে লাল কালি দিয়ে দেখাইলাম যে কোণটা, ইয়েস রাইট, 30 ডিগ্রি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। যেহেতু আমরা লম্ব টেনেছি, লম্ব দ্বিখণ্ডক, তাহলে শিরক কোণকে অবশ্যই সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে এই ছোটটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে নিব হচ্ছে tan 30 সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? এইটা লম্ব, লম্ব হচ্ছে r, আর ভূমি কত? a/2। tan 30 এর মান হচ্ছে 1/√3 সমান সমান 2r/a। সেখান থেকে a আপনার r বের হয়ে যাবে হচ্ছে a/2√3। এখান দিয়েও আপনি চাইলে বের করতে পারবেন। ক্লিয়ার হয়েছে? এই দুইটা টপিকস হচ্ছে বইয়ের বাইরের জিনিস। এগুলো আপনাদের মনে হয় লেকচার শিটও দিয়েছে কিনা আমি জানি না। এটা অন্তর্বৃত্তের ক্ষেত্রে একটু ট্যাগ করে দিলাম। সো একটু ভালো করে এই আমার পিডিএফটা দেখবেন এবং আমি ক্লাসটা শেষ করার পরে অবশ্যই এটা নিজের হাতে কলমে করার চেষ্টা করবেন। ঠিক আছে? হ্যাঁ, একদম পানি। ঠিক আছে ভাইয়া, খুবই ভালো কথা। আচ্ছা ওকে, ডান। তাহলে আমরা আমাদের আজকে লাস্টের স্লাইডটা একটু দেখি। একটি পাই চিত্রে মোট পরিমাপের 35% উপস্থাপনের জন্য পাই চিত্রে কত ডিগ্রি কোণ ব্যবহার করা হবে? পাই চিত্র মানে কিন্তু হচ্ছে বৃত্ত দিয়ে যে পাই চিত্র চিন্তা করা হয়। ঠিক আছে? মনে করেন এই অংশটা এত ডিগ্রি, এই অংশটা এত ডিগ্রি, এই অংশটা এত ডিগ্রি, এই অংশটা এত ডিগ্রি, এরকম করে থাকে। এখন আমাদের টোটাল ডিগ্রি কত? 360 ডিগ্রি, তাই না? এখন টোটাল পার্সেন্ট হচ্ছে 100%। তাহলে 100% এর জন্য হচ্ছে আমার 360 ডিগ্রি। তাহলে 35% এর জন্য কত হবে? বলেন কত হবে? 360 ইনটু 35 ডিভাইডেড বাই 100 সমান সমান 126 ডিগ্রি কোণ আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে আপনার অ্যানসার। হ্যাঁ, অনেকেই পেরেছেন। ঠিক আছে, তো পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের জিনিসটা আসলে এরকম নিজে নিজে বের করে ফেলেছিলাম। মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা ABC/4 ডেল্টা যে সূত্রটা, এটা কিন্তু যে কোনো বইতেই আপনি পাবেন, অনেক গাইডে পাবেন। কিন্তু এই যে মধ্যমা দিয়ে বাই cos বা tan দিয়ে বের করা, এটা আমি নিজেই বের করছিলাম। তো এই জিনিসগুলো আসলে বের করা যায় চাইলে একটু গণিত নিয়ে মাথা খাটাবেন, চিন্তা ভাবনা করবেন। আর একটা জিনিস কি, জ্যামিতি করতে গেলে দেখবেন জ্যামিতির প্রতিটা অনুসিদ্ধান্ত, প্রতিটা সূত্র একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে আপনি একটা ইউজ করতে গেলে দেখবেন আরেকটা কোনো কারণে লেগে যাচ্ছে। সো মাথার মধ্যে জ্যামিতির সূত্রগুলা বা উপপাদ্যগুলা, অনুসিদ্ধান্তগুলা একটু ভালো করে মাথার মধ্যে রাখা ট্রাই করবেন। ঠিক আছে ভাইয়া? বর্ষা যেটা জিজ্ঞেস করেছেন, অন্তর্বৃত্তের ক্ষেত্রে পরিবৃত্তের এই ফার্স্ট রুলের মতো কোনো সূত্র নাই। সো এই জন্য এখানে রুল হয়েছে 2টা, আর প্রথম ব্র্যাকেটে রুল ছিল 3টা। আচ্ছা ওকে ভাইয়া, তাইলে আজকে আমার সাথে এই পর্যন্ত। আমি এখন বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের মোটো বড় হওয়ার প্রচন্ড ইচ্ছায় মানুষকে বড় করে তোলে, এবং বিসিএস অবশ্যই কঠিন নয় যদি আপনার প্রস্তুতি গোছানো হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং এই জিনিসগুলো ভালো করে পড়াশোনা করবেন। সবার জন্য শুভকামনা। শুভরাত্রি। এবং সোহেল ভাই কিছু বলেন। ধন্যবাদ ভাইয়া, আমি লাস্ট লঞ্চ করে দিচ্ছি। সবাই একটু দ্রুত পোর্টে ভোট দিয়ে দেই। আজকে যেহেতু অনেক রাত হয়েছে, আমরা আজকে দীর্ঘায়িত না করে এখানে মনে হয় শেষ করতে পারি। ভাইয়া আমাদের সঙ্গে আরেকজন ভাইয়া ছিলেন, ভাই যদি কিছু বলতে চান। ভাই তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি। আচ্ছা সমস্যা নেই, আমরা শেষ করে দিই ভাইয়া, অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।